Welcome to the batch 6. Welcome 604 ব্যাচ, প্রিমিয়াম ব্যাচ 604। আপনাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। আমাদের প্রিমিয়াম কোর্সের যে ক্লাসগুলো সেটার আইএলটিএস এর প্রিপারেশনটা শুরু হচ্ছে আজকে থেকে। আপনারা সবাই কেমন আছেন? দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ভালো আছি, আলহামদুলিল্লাহ স্যার স্যার, ভালো আছেন ভালো স্যার? হ্যাঁ, ভালো আছেন? আছি শিকদার, হ্যাঁ ভালো আছি। ওয়েলকাম টু দ্য জার্নি টুয়ার্ডস ড্রিম। ওকে, আমাদের আইএলটিএস এর একটা ভালো স্কোরের জন্য আমরা যে এফোর্টটা দিচ্ছি সেই জার্নির আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এই জার্নিতে আপনাদের সাথে আমি থাকবো, আরও থাকবে আপনাদের ক্লাসমেটরা, যাদের সাথে আজকে আপনারা সুন্দর করে পরিচয় হয়ে নেবেন কিছুক্ষণের মধ্যে। আজকের ক্লাসের ব্যাপারটা আমি বলছি, আপনারা সবাই একটু আরাম করে বসুন। ঠিক আছে, ঠান্ডা মাথায়। আশেপাশে কেউ যদি ডিস্টার্ব করতে থাকে কেউ বিরক্ত হবেন না। মানুষজন বিরক্ত আসলে করবে, ডিস্টার্ব আসলে করবেই। আপনি জাস্ট ফোকাস করেন আপনার নিজের টার্গেটের দিকে। ঠিক আছে, কেউ যেন বকা টকা না দেন। আব্দুল্লাহ স্যার কাউকে বকা দিচ্ছেন? আশেপাশে কেউ ডিস্টার্ব করতেছে আব্দুল্লাহকে? আব্দুল্লাহ সর্দার, ইমনকে কেউ না ডিস্টার্ব স্যার, করতেছে? কেউ ডিস্টার্ব করছে না স্যার। ডিস্টার্ব করলে মন খারাপ করবেন না। ফামিদা, ফামিদাকে কেউ ডিস্টার্ব করছে? সমীরনকে না কেউ স্যার, কেউ ডিস্টার্ব করছে না। আর আমার তো ইভিনিং স্ন্যাক্স ডিস্টার্ব করছে। আচ্ছা, আমরা বিরক্ত হব না সমীরন, ঠিক আছে? আমরা বিরক্ত হব না, কেউ ডিস্টার্ব করলে আমরা জাস্ট ওকে ফোকাস স্যার, রাখবো। বি ফোকাস। হাসি মুখে থাকবেন সবাই, হুম? রাইট স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা সেশনটা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের স্পিকিং এর ক্লাস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আহ চলুন আমরা আমাদের ব্যাচের ডিটেলটা একটু দেখি। আপনারা আছেন এই মুহূর্তে প্রিমিয়াম কোর্সে। প্রিমিয়াম কোর্সের ফিচার্স গুলোর ব্যাপারে আপনারা জানেন। আপনারা হার্ড কপি বই পাবেন, আপনারা ফ্রি হায়ার এডুকেশন প্রসেসিং এর সাপোর্ট পাবেন, ওয়ার্কশিট পাবেন, আপনারা এক্সাম সেন্টার মকের সুযোগ পাবেন, আপনারা অনেকগুলো ক্লাস পাবেন, মোর দেন এনাফ। এই সেই যাত্রার আজকে প্রথম সেশন শুরু হচ্ছে। প্রথম সেশন আপনাদের শুরু হবে স্পিকিং দিয়ে। আপনাদের প্রতিটি ক্লাস, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত প্রতিটি ক্লাস হচ্ছে, আমরা যদি আহ, জুলাইয়ের ভাষায় বলি, মিটিকুলাসলি প্ল্যান্ড। ঠিক আছে, এবং একটার সাথে আর একটার কানেকশন আছে। কোনোটাই অযথা আমি আপনাদেরকে গল্প করার জন্য ক্লাসগুলো ডিজাইন করি নাই। ঠিক আছে, প্রত্যেকটার সাথে কানেকশন আছে। এবং প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত আপনারা আরেকটা ক্লাসে দেখবেন যে ইনফরমেশন গুলো ঘুরে ঘুরে আবার আপনাদের কাছে ফেরত আসছে। ক্লাসগুলোর রেকর্ড থাকবে আজকে থেকে শুরু করে, সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে এবং রেকর্ড আপনাদের কাছে পৌঁছানোর একটা সিস্টেমও থাকবে। বাট আমি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই কোর্সের ক্লাসগুলো লাইভ ক্লাস আপনি যদি অ্যাটেন্ড করেন তাহলে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। ক্লাসগুলো ডিজাইনই করা এরকম ভাবে যে আপনার জন্য লাইভ ক্লাসে যদি অ্যাটেন্ড করেন। সো আমি আপনাদের কাছে ফাইনালি আরেকবার অনুরোধ করব, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার রাত 8টা বাজার 15 মিনিট আগ থেকে 9টা 30-এ তো ক্লাস শেষ হবে। আরো 15 মিনিট একটু আপনি সময় নেবেন, কারণ আপনাদের শিট টিট বা ওয়ার্কশিট থাকবে, হোমওয়ার্কটা বুঝে নিতে হবে। সো 7টা 45 থেকে এই 9টা 45, 2 ঘন্টা আপনারা ফুল ফোকাস থাকবেন একটু। এই সময়টাকে আইএলটিএস কে দেবেন। এই পরিশ্রমটা যে আপনারা করবেন সপ্তাহে 3 দিন, আর প্লাস আপনাদের হোমওয়ার্ক থাকবে কিছু কিছু। সো ডেইলি আপনারা যদি 4 ঘন্টাও সময় দিতে পারেন, 2 মাস, আহ, 1 সপ্তাহে আমাদের কোর্সটা শেষ হবে। 3 মাসে আমি আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার করে ফেলবো। এই 3টা মাস আপনি যদি দিনে 4টা ঘন্টা করেও সময় দিতে পারেন, সারা জীবন এটার আপনি আসলে বেনিফিট পাবেন। যারা 4 ঘন্টার বেশি সময় দিতে পারবেন তারা তো আলহামদুলিল্লাহ। যদি 4 ঘন্টার কম সময়ও পান তবুও আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আমরা প্রথম ক্লাসগুলো আর কি, স্পিকিং এর 7টা ক্লাসে আমরা হচ্ছে দেখে নেব কে কিরকম ভাবে আমরা হ্যান্ডেল করতেছি আইএলটিএস এর টাস্ক গুলোকে, কত সময় আমরা দিতে পারছি। আমি আপনাদের লিসনিং ক্লাস যখন শুরু হবে সেই সময় থেকে আমি আপনাদেরকে রুটিন করে দেব এবং আপনাদেরকে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের সিস্টেমও করে দেব। তো সব মিলে আমরা হচ্ছে এই ওভারঅল একটু প্রিপারেশনের জন্য এফোর্টটা দিব। রতন ভাই, হ্যাঁ, আমরা ডেইলি 4 ঘন্টা ট্রাই করব। 4 ঘন্টা যদি 3 দিনে 4 ঘন্টা, রতন উফ অলস। আমরা হচ্ছে প্রতিদিন 4 ঘন্টা ট্রাই করব। যদি না পারি, আমরা অনেকে আছে হয়তো 4 ঘন্টা আমরা এফোর্ট করতে পারবো না, তবু আপনার ওরিড হন না। বান্দার কাছে আছে হচ্ছে নিয়ত। বান্দা কিন্তু কোনো কিছু নিশ্চিত করার মালিক না। বান্দার কাছে নিয়ত, আপনাদের কাছে নিয়তটা যেন ঠিক থাকে যে হ্যাঁ আমি প্রিপারেশন নেব, তাহলে আমরা হচ্ছে অবশ্যই হেল্প করতে পারবো। যাই হোক, আমার ভাষণটা আরেকটু চলবে, তারপর আমাদের আজকে প্রচুর প্র্যাকটিস আছে। আজকে আমরা কথা টথা বলবো। আজকের ক্লাসটা ডেসক্রিপশন আগে আমি আপনাদের দেই।
স্পিকিং এ আমাদের 7টা ক্লাস আছে, মেইন ক্লাস 7টা। বাট এই ক্লাসটা, আজকের যে ক্লাসটা, এটাকে আমি বলি স্পিকিং 00। এটা খুবই জরুরি একটা ক্লাস, কারণ আজকের ক্লাসে আমরা স্পিকিং এর আইএলটিএস এর যে স্কোরটা করে এক্সামিনার, আপনি পারফর্ম করবেন, এটার এগেনস্টে সে আপনাকে স্কোর দিবে, তাই না? তো এই স্কোরটা যে দিবে, এই স্কোরটা কিভাবে দেয় সেটাকে আজকে আমরা ক্লাসে ভালো করে বুঝে নেব। আজকের ক্লাসে এই স্কোরিংটা বুঝে নিতে পারলে ফাইনাল এক্সাম আপনারা, দুটো কাজ হবে আজকের ক্লাসে। যদি আপনারা ভালো করে স্কোরিং ক্রাইটেরিয়াটা বুঝে নেন, নেক্সট ক্লাসগুলোতে আমি যে আপনাদের ক্লাস 1 2 3 4 থেকে শুরু করে সবগুলো ক্লাসে যে বিভিন্ন কন্টেন্ট শিখাবো, আপনারা বুঝতে পারবেন যে স্যার কোন জিনিসটা কেন আসলে পড়াচ্ছে। হুম। কোন স্কিলটা স্যার কেন পড়াচ্ছে, এটা আপনারা কনভিন্স হতে পারবেন ভালো করে। সেজন্যই আজকে আমরা কি পড়বো, আজকে আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্রাইটেরিয়নটা আমরা পড়বো। তো এটাতে যাওয়ার আগে আমরা, চলুন একটা ওয়ার্কশিট ওপেন করি, হোয়াইট বোর্ড, এবং আমরা একটু প্রথমে আলোচনা করে নেই যে আমরা ঠিক ক্লিয়ারলি জানি কিনা আইএলটিএস এর এক্সামের প্যাটার্নটা আসলে কি, টেস্টটা কিভাবে হয়। আপনারা এখনো মিউট হয়ে আছেন, ডোন্ট ওয়ারি, কিছুক্ষণের মধ্যে আপনারা আনমিউট হতে পারবেন। আপাতত আপনারা একটু বেসিক ইনফরমেশনটা দেখে রাখেন আইএলটিএস টেস্টের স্পিকিং টেস্টের প্যাটার্নটা সম্পর্কে। আইএলটিএস এর স্পিকিং টেস্টের মূল আইডিয়াটা হচ্ছে যে এই টেস্টটা হচ্ছে একজন এক্সামিনার, একজন এক্সামিনারের সাথে একজন এক্সামিনির কনভারসেশন হবে, কথোপকথন। নাও, মনে রাখবেন এই কনভারসেশনটা ফেস টু ফেসও হতে পারে, অথবা এটা কিন্তু অনলাইনেও হতে পারে, এটাকে বলে ভিডিও কনফারেন্স। এটা চুজ করে নেওয়ার সুযোগ আছে ঢাকায় যারা আপনারা পরীক্ষা দেবেন তাদের জন্য। আপনারা চাইলে চুজ করতে পারবেন, বলতে পারবেন যে আমি আসলে ফেস টু ফেস পরীক্ষা দিতে চাচ্ছি, বা আমি হচ্ছে অনলাইনে পরীক্ষা, মানে ভিডিও কনফারেন্সে পরীক্ষা দিতে পারছি। ঢাকার বাইরে যারা পরীক্ষা দেবেন তারা সাধারণত এটা চুজ করতে পারেন না, আপনাদের আসলে হয় ভিডিও কনফারেন্সও হয়, এটা ওই মানে ভেন্যুর সুযোগ সুবিধা অনুসারে। তো এই হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার মেথড। এবার এই এই যে কনফারেন্সটা বা ভিডিও কনফারেন্সে বা সামনাসামনি একজন এক্সামিনার যে এক্সামিনের সাথে কথাবার্তা বলবে, হুম, এই কথাবার্তাটা হবে হচ্ছে 3টা পার্টে, 3 ভাগে বিভক্ত হয়ে। পার্ট 1 কে বলে ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্ট হচ্ছে 4 থেকে 5 মিনিটের একটা পার্ট। এই সময় এক্সামিনার কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে, কেমন ভাবে সেগুলোর অ্যান্সার আমরা দেব, সেই ব্যাপারে আমাদের আলোচনা হবে হচ্ছে আমাদের স্পিকিং এর প্রথম ক্লাসটাতে ডিটেইলে। ওই দিন মানে আমাদের নেক্সট আগামী বুধবারের ক্লাসটাতে আমরা পার্ট 1 এর কোশ্চেন গুলোকে কেমন ভাবে জবাব দেওয়া উচিত, এবং সেখানে আমরা একটা স্যান্ডউইচ মেথড নামে একটা মেথড আমরা করব। এই মেথডটা কেন আমাদের কাজে লাগবে এটা আমরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো। পার্ট 1-এ 4 থেকে 5 মিনিট এক্সামিনার আপনার সাথে কনভারসেশন করবে, করার পর সে হচ্ছে পার্ট 2-তে চলে যাবে। পার্ট 2-তে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনাকে একটা টপিক দেবে, সেই টপিকের উপর আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। কিউ কার্ড প্রেজেন্টেশনের এই পার্টটা 4 মিনিটের একটা পার্ট। এই সময় এক্সামিনার আপনাকে একটা টপিক দেবে, যদি ফেস টু ফেস হয় হাতে দেবে একটা টপিক, ওটা দেখে আপনি একটু প্রিপারেশন নিয়ে প্রেজেন্টেশনটা দিবেন ওইটার উপরে। আর যদি ভিডিও কনফারেন্স হয় তাহলে স্ক্রিনে আপনাকে হচ্ছে
কিউ কার্ডটা বা টপিকটা দেখাবে, সেটা দেখে আপনি হচ্ছে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবেন, নিয়ে আপনি প্রেজেন্টেশনটা দেবেন। ভিডিও কনফারেন্স হলেও আপনাকে কিন্তু সেন্টারে গিয়েই পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু বাসায় পরীক্ষা দেওয়া যাবে না। তো ভিডিও কনফারেন্স হলো সেন্টারে যেতে হচ্ছে। এই ব্যাপারে একটু ডিটেল আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করেছি। আপনাদের মধ্যে কেউ যদি ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করে থাকেন, তারা হচ্ছে এটার ভিডিও দেখে নিতে পারবেন। আমি একটু পরে আপনাদের কাছে চ্যাট বক্সে জানতে চাইবো যে কারা কারা ওরিয়েন্টেশন ক্লাসটা করেছেন বা করেননি। তো তখন আপনারা একটু আমাকে ভোটে জানায় না আর কি। যা হোক, কিউ কার্ড প্রেজেন্টেশনটা সব মিলিয়ে 4 মিনিট হবে। এরপরে আপনাদের হবে পার্ট 3 এবং লাস্ট পার্ট আইএলটিএস স্পিকিং টেস্টের। লাস্ট পার্টটাকে বলে কনভারসেশন ডিসকাশন পার্ট, অথবা আমরা আরো বিভিন্ন নামে এটাকে ডাকি। তো যেটাই এটা আমি ডাকি না কেন, এটা 4 থেকে 5 মিনিটের একটা পার্ট, এবং এটা হচ্ছে সেমি ধরুন সেমি ফ্যামিলিয়ার বা আনফ্যামিলিয়ার কোশ্চেন। ধরুন পার্ট 1-এ আপনার জানাশোনার ভিতরে বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু এই পার্ট 3-তে আপনাকে একটু অনুমান করতে হবে, গেজ করতে হবে। সো পার্ট 2 এবং 3-তে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটার উপর আমরা আলোচনা করব হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ক্লাসটিতে। এই দুটো ক্লাস আমরা ডিটেল আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন আসবে এবং কোন স্ট্র্যাটেজিতে আমরা এগুলোকে সলভ করব। স্পিকিং ক্লাসের 12 মানে বাকি যে ক্লাসগুলো আছে, বাকি 4টা ক্লাস, এই 4টা ক্লাস হচ্ছে স্কোর তোলার। মানে এই 3টা ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব কেমন প্রশ্ন, বেসিক স্কিলটা কি, এবং পরের গুলোতে আমরা আসলে এফোর্ট দিব বা আমরা কিছু টুলস পাবো যেগুলোতে আমরা স্কোর তুলতে পারবো। এটা হচ্ছে আমাদের মোটামুটি স্পিকিং কোর্সের প্ল্যানটা। তো এই জায়গায় এসে এবার আমরা হচ্ছে পরের অংশের দিকে যাওয়া শুরু করব, যেখানে আমরা দেখব যে স্পিকিং টেস্টের স্কোরিংটা কিভাবে করে। বাট তার আগে আমি আপনাদেরকে একটু চ্যাট বক্সে ইনভাইট করব। আমি আপনাদের এখন ইনভাইট করছি, একটা প্রশ্ন দিচ্ছি আমি আপনাদেরকে চ্যাট বক্সে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাটেন্ড করেছেন কে কে, আসলে ওরিয়েন্টেশন ক্লাস অ্যাটেন্ডেড। সো ওরিয়েন্টেশন ক্লাসে যারা অ্যাটেন্ড করেছেন তারা ওরিয়েন্টেশন ক্লাস অ্যাটেন্ডেডে ওইটাতে আপনারা হচ্ছে লাইক দেবেন। আর যারা মিস করেছেন ওরিয়েন্টেশন ক্লাস মিসডে, তারা হচ্ছে লাইক দেবেন। তাহলে আমি একটু বুঝতে পারবো যে আপনাদের পরবর্তীতে কাকে কিভাবে হেল্প করতে হবে আসলে। সো এই যে দেখুন, লাইক দেওয়ার একটা অপশন অন হচ্ছে। ওকে, সো চ্যাট বক্স আপনারা যান, একটু চ্যাট বক্সে গিয়ে আপনারা যারা যারা ওরিয়েন্টেশন ক্লাস অ্যাটেন্ড করেছেন ওখানে লিংক আপনারা ক্লিক করেন, যারা মিস করেছেন তাদেরকে একটু আপনারা দেন, তাহলে আমি একটু ওভারঅল আইডিয়া পাবো যে কারা কারা মিস করেছেন, কাদের কাছে ভিডিওগুলো আবার একটু দিতে হবে। আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা আপনারা কিভাবে পাবেন। ওকে, তার আগে মিনওয়াইল আমরা একটু এই অংশটুকুকে সবাই একবার দেখে রাখি, ঠিক আছে, টেস্ট সম্পর্কে। সমীরণ আচ্ছা, ভিডিও ভিডিও দেখে নিলেই হবে। 30 সেকেন্ডস আমরা একটু জাস্ট ইনফরমেশন গুলো দেখে নেব। এই জায়গায় আমি একটু পজ দিচ্ছি কারণ আমার এখানে আজান হচ্ছে, তো একটু পজ। ওয়েলকাম ব্যাক, আমরা একটু শর্ট ব্রেক নিয়েছিলাম। ওকে, সো চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে আসলে অনেকেই ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছেন। আপনারা এই ক্লাসের রেকর্ডটা কোথায় পাবেন, যারা যারা মিস করেছেন তাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। তো মিনওয়াইল আমরা স্ক্রিনে এতক্ষণ যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে আইএলটিএস এর স্পিকিং টেস্ট আসলে কেমন টেস্ট। সব মিলিয়ে আপনাদের এই টেস্টটা শেষ হবে হচ্ছে 11 থেকে 14 মিনিটের মধ্যে। বর্তমানে বর্তমানে 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট। সো খেয়াল রাখেন এই জিনিসটা, 11 থেকে 14 মিনিটে আপনি যে পারফর্মটা করছেন সেটাই কিন্তু ম্যাটার করছে, রাইট? সো আপনার আসল টার্গেট হচ্ছে এই 11 থেকে 14 মিনিট মাত্র ঠিকঠাক মতো পারফর্ম করা। 11 থেকে 14 মিনিট কি আসলে অনেক বেশি সময়? আপনার এই ক্লাসে কিন্তু অ্যাটেন্ডই করেছেন, তার থেকে বেশি সময় হয়ে গেছে, রাইট? সো 11 থেকে 14 মিনিট আসলে বেশি সময় না। সো আমরা
এইটুকু সময়ের জন্য যদি ঠিক মতো প্রিপারেশন নিতে পারি এবং বুঝে শুনে যদি আমরা পারফর্ম করতে পারি, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা চমৎকার স্কোর করা কোনো ব্যাপারই না। এবার স্কোরিং ক্রাইটেরিয়াতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিচ্ছি। আমি নিজে হচ্ছে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, এবং এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো আসলে অনেকদিন ধরে আইএলটিএস এর সাথে কানেক্টেড আছেন, বাট 2008-এ আমি যখন প্রথম আইএলটিএস পরীক্ষায় অ্যাপিয়ার করি, তখন আমি রীতিমতো আম, যাকে আপনারা শহরের মানুষজন বলেন গেরাইম্মা ভূত, ওই টাইপেরই আসলে। আম, আমার জন্ম যদিও ঢাকাতে, বাট আমার বাবার চাকরির জন্য আমাকে ঢাকার বাইরে চলে যেতে হয়েছিল, এবং আমার এডুকেশনটা আসলে হয়েছে গ্রামের একটা স্কুলে। এবং তারপর আমি কলেজে পড়েছি, সেটাও মোটামুটি লিটারালি জঙ্গলের একটা কলেজে, রাইট? বাট স্টিল 2008-এ আমি যখন পরীক্ষা দিই তারপরে এসে, তো আমি কিন্তু 8 ম্যানেজ করতে পেরেছিলাম। হুম। তো 8 স্কোর পাওয়ার পরে আমি যে জিনিসটা, মানে কেন আসলে 8 আমি স্কোর করতে পেরেছিলাম, 8 স্কোর আমি করেছিলাম তার কারণ হচ্ছে যে আমি ওই সময় আসলে স্কোরিং ক্রাইটেরিয়াটা বুঝে ওই অনুযায়ী পারফর্ম করেছিলাম। পরবর্তীতে স্পিকিং আমি 9ও পাই, এবং একই পদ্ধতি ফলো করে। আপনারা যদি এখনো শোনেন, আপনাদের মধ্যে কেউ যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আপনারা দেখতে পাবেন যে আমার নিজেরই কিন্তু উচ্চারণ উম, খুব যে ভালো, আহামরি ভালো তা কিন্তু নয়। স্টিল আই গট 9 ইন স্পিকিং, and it was possible because IELTS examination is not about how much you can show off, কতটা আপনি শো অফ করছেন তা নয়। এটা খুব ক্যালকুলেটেড কিছু স্পেসিফিক স্কোরিং ক্রাইটেরিয়ন আছে, যেটা কিনা স্পেসিফিক কিছু জিনিসকে পরিমাপ করবে। ওই জিনিসগুলো বুঝে আপনি যদি ঠিকঠাক জায়গায় পারফর্ম করতে পারেন, মশলা যদি আপনার কম বেশি না হয়, মানে মশলা বেশি হওয়ার কিন্তু দরকার নেই একটা ভালো তরকারি রান্নার জন্য, মশলা যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, যে কারো পক্ষে খুবই চমৎকার স্কোর করা পসিবল। এবং এই একই কারণে আপনাদের পরিচিত অনেকে দেখবেন যে ঠাস ঠাস করে সে ইংরেজি বলতেছে, এমন ভাবে বলতেছে ব্রিটিশরাও বোধহয় বুঝতে পারবে না যে ব্রিটিশদের চাইতে বেশি তারা হচ্ছে ধরুন ঢং করে ইংরেজি বলতেছে, কিন্তু স্টিল দেখবেন আইএলটিএস পরীক্ষা দিয়ে গিয়ে সে 7ও পাচ্ছে না। রিজনটা হচ্ছে এটাই, যে আপনি যখন খেলতে নামবেন, আপনার আসলে খেলার নিয়মটা বা এখানে স্কোরটা কিভাবে আসে, রানটা কিভাবে হয়, সেটা বুঝে আসলে করতে হয়। এই জন্যই আজকের সেশনটা এত জরুরি। আজকের সেশনে আমরা স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো বুঝবো, এবং তারপরে আপনারা যখন আমার সাথে ক্লাসগুলো করবেন, ইনফ্যাক্ট 2 মাস ধরেই, তখন আপনারা দেখতে পাবেন যে আস্তে আস্তে আমরা ঠিক এই স্কিল গুলোকে নিয়েই কাজ করছি। চলুন এবার তাহলে আমরা প্রথমে ছোটখাটো ভাবে আমরা স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো দেখা শুরু করি। আপনাদের চ্যাট বক্সটা এই মুহূর্তে আমি হোস্ট কো হোস্ট করে দিয়েছি, মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে আপনারা টেক্সট করতে পারবেন চ্যাট বক্সে। আর আপনাদেরকে আনমিউটের অপশনটা আমি এই মুহূর্তে দিয়ে রাখছি। একটা আহ, আছে, ছোট্ট একটা জিনিস আছে, হ্যান্ড রেইজের একটা অপশন আছে। আপনারা পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে দেখুন হ্যান্ড রেইজ করা যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেইজ করলে আমি আপনাদের সময় মতো ডাকবো। একবার সবাই একটু ট্রাই করে দেখুন তো আপনারা হ্যান্ড রেইজ করে আবার নামাতে পারছেন কিনা। দেখুন তো অপশনে গিয়ে হ্যান্ড রেইজ করতে পারছেন কিনা সবাই। দেখেন তো হ্যান্ড রেইজের অপশনটা পার্টিসিপেন্টস এ থাকার কথা। হ্যান্ড রেইজ ইমোজির মতো আর কি। এই যে মিমি পেরেছে দেখুন, আশিক পেরে গেছে, মুনতাহা পেরে গেছেন, গোলাম পেরে গেছেন, সবাই একটু ট্রাই করে দেখেন তো হ্যান্ড রেইজের বায়নটা আপনারা পাচ্ছেন কিনা। আচ্ছা একজনকে জিজ্ঞেস করি, স্যার পাচ্ছি না স্যার। পাচ্ছেন না? সিদরাতুল মুনতাহা ম্যাম আপনি কোথায় পেয়েছেন বলুন তো, একটু সবাইকে বলে দেন তো। এখানে হচ্ছে রিঅ্যাকশনস নামে একটা অপশন আছে, ওটার ফার্স্টেই হ্যান্ড রেজ লেখা আছে। আর সিদরাতুল মুনতাহা আপনি কি ফোনে জয়েন করেছেন না ল্যাপটপে? আমি ফোনে জয়েন করেছি, ফোনে ফোনে? আমি এটা পেয়েছি। আচ্ছা ফোনে আপু রিয়াকশন একটা রিয়াকশনটা বাটন আছে। কোথায়? আচ্ছা এইভাবে না, এইভাবে না, আমরা ইন্ডিভিজুয়ালি প্রশ্ন না, রিয়াকশন একটু খুঁজে দেখুন। যারা ফোনে আছেন, সিরাতুল আমাদেরকে স্যার বললো যে ইতে আছে আমাদের, রাইট? রিয়াকশন একটা বাটন আছে, রিয়াকশনটা একটু সবাই খুঁজে দেখুন আগে পাচ্ছেন কিনা। এবার যারা ল্যাপটপে আছেন, এরকম কেউ একজন একটু আনমিউট করুন। পিসি থেকে যারা জয়েন করেছেন, এরকম কেউ রিয়াকশন পেয়েছেন, এরকম একটা আনমিউট করুন। পিসি থেকে কে জয়েন করেছে দেখি। স্যার পাচ্ছি কি না তো ভাইয়া স্যার। পেয়েছি, রত রিয়াকশন পেয়েছি। আচ্ছা, পিসি থেকে পেয়েছে হচ্ছে রতন। রতন পেয়েছেন বললেন না সুমন? আমি আমি পেয়েছি, সুমন। আচ্ছা সুমন, সুমন একটু সবার উদ্দেশ্যে বলুন, বাকিরা মিউট করুন। স্যার আমি যাদের একটু বলি, যাদের নাম মাহমুদা বলছিলাম স্যার। যাদের নাম সুমন না তারা একটু মিউট করুন। সুমন আপনি একটু এইখানে বলুন কোথায় ল্যাপটপের, পেয়েছেন। হ্যাঁ
ল্যাপটপের নিচে রিয়াক্ট নামে একটা মানে লাভ গ্রেট। চিহ্ন একটা বাটন আছে, লাভ। লাভ, ওকে। ওখানে ক্লিক করলে হ্যাঁ, আরো অপশন আসতেছে, তাই না? আর অপশন আসতেছে ওইখানে লোয়ার হ্যান্ড, হ্যান্ড রেজ। সবই আমরা দেখতে পাচ্ছি। গ্রেট। সবাই একটু খেয়াল করুন, তারপরে যদি আপনারা না পান পরের অংশে আরো সুযোগ পাবো। এখন যারা যারা হ্যান্ড রেজ করেছেন সবাই একটু হাতটা নামিয়ে ফেলেন, দেখেন হ্যান্ড আপনারা লোয়ার করতে পারছেন কিনা। ওকে, লোয়ার করতে পারছেন। যারা হ্যান্ড রেজ বা অপশনটাতে পাননি, একজন বোধহয় এখনো টিক চিহ্ন অন করে রেখেছেন। আহ নাম দেখতে পাচ্ছি না, আপনি একটু হ্যাঁ লোয়ার করে ফেলুন। ঠিক আছে। সো যারা পাননি তাদেরকে পাওয়ার একটা সুযোগ আমরা সামনে করে দেবো, ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান আপনারা কথা বলতে পারবেন পরবর্তীতে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রশ্ন করার একটা অপশন। এবার আমরা আবার ব্যাক করে আমাদের মূল অংশের দিকে, ক্লাসের অংশের দিকে আসুন, আমরা দেখি। হ্যাঁ, শিকদার তুমি পেয়েছো, আমি দেখছি ভাই। ওকে, আচ্ছা। তো এবার আমরা হচ্ছে সবাই ব্যাক করছি স্ক্রিনের দিকে, সবাই একটু প্রথমত মনোযোগ দেন, কিছুক্ষণের মধ্যে আমরা প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইএলটিএস এর স্কোরিং ক্রাইটেরিয়ন। মানে আইএলটিএস এক্সামিনেশনে এই চারটা এরিয়ার উপরে আলাদা করে স্কোর করা হয়। স্কোর করার এই জায়গাগুলোর মধ্যে আছে প্রথমত ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, তারপরে আছে লেক্সিক্যাল রিসোর্সেস, আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এবং আছে প্রোনাউন্সিয়েশন। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, ফ্লুয়েন্সি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, আমরা ফ্লুয়েন্টলি কথা বলছি কিনা। ওভারঅল স্পিকিং এর উপরে 25% আপনার স্কোর করা হবে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স এর উপরে, মানে আপনার কথাটা কতটুকু ফ্লুয়েন্ট সেটার সাথে এখানে 25% হচ্ছে ডিপেন্ড করছে। লেক্সিক্যাল রিসোর্সেস, কেউ কি আনমিউট করে বলতে পারবেন লেক্সিক্যাল রিসোর্সেস কথাটার মানে কি? এনিওয়ান, কারো মনে আছে? স্যার এটা ভোকাবুলারি। ভোক্যাবুলারি, কারেক্ট। এটাকে বলে ভোক্যাবুলারি। লেক্সিক্যাল রিসোর্সেস হচ্ছে ভোকাবুলারির একটা সিনোনিম, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে, পার্থক্যটা একটু বলি। ধরুন, ধরুন আপনার কাছে হচ্ছে লোহা, তামা, বাসা এগুলো আছে, রাইট, টিন, এগুলো হচ্ছে মেটাল। আবার আপনার বাসায় সোনা রূপা আছে, তারাও মেটাল। কিন্তু সোনা রূপা আর আহ এই যে তামা, লোহা, এগুলোর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে সোনা রূপাকে আপনি সম্পদ বলেন, রাইট, সম্পদ, ওয়েলথ, রিসোর্স। কিন্তু লোহা, তামা এটাকে মানে বাসায় যখন আছে এটাকে আপনি রিসোর্স বলতেছেন না, আপনি বলতেছেন জাস্ট মেটাল। লেক্সিক্যাল রিসোর্স আর ভোকাবুলারির মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই, সবাই ভোকাবুলারি, বাট সবাই কি না, লেক্সিক্যাল রিসোর্সেস না, সবাই কিন্তু সম্পদ না। তো এটাই আমরা আজকে একটু বুঝবো কিছুক্ষণের মধ্যে। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামারের আপনি কতটা অ্যাকুরেটলি বলছেন এবং রেঞ্জ কেমন আছে। রেঞ্জ কথাটার মানে কি আসলে? রেঞ্জ মানে কি একটা জিনিস ব্যবহার করা নাকি বিভিন্ন জিনিস ইউজ করা? সবাই, শিকদার সাহেব, একটা জিনিসকে আমরা রেঞ্জ বলবো নাকি কয়েকটাকে আমরা বলবো রেঞ্জ? কয়েকটাকে স্যার। হম, সেটাই। শিকদারে কি কোনো প্রশ্ন আছে নাকি এমনি হাত তুলেছেন? না স্যার। তাহলে দেখেন তো হাতটা নামাতে পারছেন কিনা শিকদার সাহেব। আচ্ছা, এটা নামিয়েছে, থ্যাংক ইউ। আর লাস্ট শব্দটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে তো আপনারা জানেন, প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, রাইট, উচ্চারণ। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন মানে কি ব্রিটিশদের মতো করে কথা বলা, ওটাই কি প্রোনাউন্সিয়েশন, নাকি আমেরিকানদের মতো করে কথা বলা? আপনাদের কি মনে হয়? কারো স্যার মতোই না স্যার, ক্লিয়ারলি, নিজেদের মতো করে বলা। মানে ক্লিয়ারলি প্রোনাউন্সিয়েশন। ক্লিয়ারলি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এবং আপনার আইডিয়াটা ঠিক আছে, কে বললেন এত সুন্দর কথাটা, ক্লিয়ারলি বলাকে প্রোনাউন্সিয়েশন বলছে, স্যার কে যেন বললেন? শিকদার, শিকদার। শিকদার। শিকদার তো আবার আমার চোখে পানি এনে দিচ্ছে। শিকদার কিন্তু ভালো করবে, ওর ক্লাসে অসম্ভব মনোযোগ। বাকি সবাইকে, ও এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখবেন ছোটবেলায় আমরা যখন স্কুল কলেজে ক্লাস করতাম, তখন হচ্ছে ক্লাসে কোনো স্টুডেন্ট যদি হচ্ছে কথা বলতো, হ্যাঁ, ফটফট করতো, টিচাররা খুব বিরক্ত হতো, তাই না? আমি আমার রিসার্চ থেকে দেখেছি, যেটা আমি তো নিজে আসলে এডুকেশন ম্যানেজমেন্টের উপর রিসার্চ করেছি, আমি নিজে টিচার ফ্যামিলিটাকে, আমার বাবা টিচার ছিলেন, আমার মা টিচার ছিলেন, আমি নিজে বিভিন্ন ধরনের টিচিং মানে স্কুল লেভেল থেকেই আমি বলতে গেলে টিচার। সো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে একটু ভিন্ন। ক্লাসে যে সমস্ত ছেলেরা, আমাদের তো মাত্র 3 মাসের কোর্স, ক্লাসে যেসব ছেলেমেয়েরা ধরুন কথা বলে, হ্যাঁ, ভুল হোক শুদ্ধ হোক, কথা বলছে, প্রশ্ন করছে, হ্যাঁ, এরা আসলে ভালো করে।
এটা আসলেই ভালো করে। সো আমি সবাইকে এনকারেজ করব যে আমরা তো মাত্র 1.5 ঘন্টার জন্য এক একটা দিন ক্লাস করব। এই 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 সময়টুকুর মধ্যে আপনারা ট্রাই করেন আর কি, আপনাদের মাথায় যে প্রশ্ন আসবে এই প্রশ্ন করার একটু চেষ্টা করেন, হ্যাঁ সামহাও আমার কাছে রিচ করানোর চেষ্টা করেন। দেখবেন যে এটা আপনাদের জন্য ভালো হবে। আর কিছুক্ষণ পর আমি আপনাদের তো সবাইকে গ্রুপ গ্রুপ করে প্র্যাকটিস করাবো প্রতিদিনই। কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? জানার একটু চেষ্টা করেন, ভুল হোক শুধু হোক লজ্জা পেন না। এই 3টা মাস লজ্জাটাকে একটু আপনারা কমায় দিয়েন। 3 মাস আপনারা যদি লজ্জা না পান, 3 মাস পরে আপনাদের স্পিকিং শুনে অন্যরা লজ্জা পাবে। ওকে? সো ক্লাসে আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন, কথা বলবেন। এটা কখনো ভাববেন না যে ফারাবি ভাই আমার কথায় বিরক্ত হবে কিনা। আপনাদের পার্টিসিপেশনে আপনাদের ফারাবি ভাই কখনো বিরক্ত হবে না, বরঞ্চ খুশি হবে। ঠিক আছে? ওকে, কোথায় ছিলাম আমরা? আমরা প্রনাউন্সিয়েশনে ছিলাম। প্রনাউন্সিয়েশন মানে আপনারা ঠিকঠাক কথাই বলেছেন। এটার মানে কিন্তু এই না যে আপনাদের ব্রিটিশদের মতো করে কথা বলতে হবে বা আমেরিকানদের মতো করে কথা বলতে হবে। আপনাদের আসলে ওই যে ব্রিটিশ বা আমেরিকানদের মতো কথা বলে কে বলে এক্সেন্ট, এক্সেন্টের উপর আসলে স্কোর নাই। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ অন্য কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। ওটা আজকের সেশন আমরা কিছুক্ষণের মধ্যে একটু দেখতে যাব। নাও, এবার আমরা পরের অংশে যাব, আমাদের পরের অংশের আলোচনায় আমরা যাব যেখানে আমরা ইন্ডিভিজুয়ালি এগুলোর উপর একটু কাজ করব। সো সেটাতে এখন আমি একটু যাচ্ছি, আমি একটু কিছুক্ষণ আপনাদেরকে স্ক্রিন এটা দিয়ে রাখতেছি। আমরা আজকে আমি যে আপনাদের ইনফরমেশন গুলো আজকে শেয়ার করব সেগুলোর আমি আপনাদের রেফারেন্সও দেখাবো। আমি রেফারেন্সটাও একটু বের করে রাখবো যেন আমি আপনাদেরকে রেফারেন্সটাও দেখাতে পারি। জাস্ট সেকেন্ড। এটার রেফারেন্সটা কোথায় এটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট সেকেন্ড এভরিওয়ান। একটু নেটওয়ার্ক প্রবলেম করছে। জাস্ট সেকেন্ড, কোথায় গেল? 2023, হ্যাঁ পেয়েছি। 2023-এ হচ্ছে আমাদের লাস্ট এটা আপডেট করেছে আসলে। হুম, এই তো শেয়ার করছি স্ক্রিনে। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে আইএলটিএস এর যে অথরিটেটিভ ওয়েবসাইট আছে ielts.org। আমি আপনাদের লিঙ্কও দিয়ে দেবো, এটার পিডিএফটাও দিয়ে দেবো। ielts.org তে 2023 সালে লাস্ট আপডেট করেছিল স্পিকিং এর ব্যাপারে। আর রাইটিং এর স্কোরিং ক্রাইটেরিয়ানটা আপডেট করেছে হচ্ছে এই বছর 2025-এ। সো রাইটিং এর ক্লাসে ওটাও আমি আপনাদেরকে আসলে একটু বুঝিয়ে দিতে হবে। 2023 ওরা লাস্ট স্পিকিং এর স্কোর ডিসক্রিপ্টর আপডেট করেছে, মানে ওরা ব্যাখ্যা করছে এখানে যে আপনারা কিভাবে কত স্কোর পাবেন। তো দেখুন, আমি যে 4টা এরিয়া আপনাদের দেখালাম, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং প্রনাউন্সিয়েশন। এবার বাম দিক থেকে দেখুন, বাম দিক থেকে একদম নিচে থেকে আসুন, 0 থেকে শুরু হয়েছে। 0 থেকে বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে। সো ধরুন কেউ একজন 6 পাচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে কেন সে 6 পাচ্ছে। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। কেউ যদি 6 পায় তার মানে হচ্ছে সে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের সময় এবল টু কিপ গোয়িং অ্যান্ড ডেমনস্ট্রেট উইলিংনেস টু প্রডিউস লং টার্মস। লং টার্মস এর একটা ব্যাখ্যা আছে, এটা পরের অংশে আলোচনা করেছে ওরা। আমরা জানি, আমাদেরকে তো ট্রেনিং দিয়েছে, আমি আপনাদের বুঝিয়ে দেবো যে মানে হচ্ছে এমন কেউ 6 পাবে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে যে হচ্ছে যার ইচ্ছা আছে আরো বড় করে বলার জন্য, বড় করে বলার চেষ্টা করছে, চেষ্টা করলেও আপনি হচ্ছে 6 পাবেন, হয়তো সফল হয় নাই। কোহেরেন্স মানে ধারাবাহিকতা, আগের কথার সাথে পরের কথার মিল। এটা অ্যাট লস অ্যাট টাইমস, এটা যদি মাঝে মাঝে মিস হয় তাহলে আপনাকে 6 দিবে আর কি। এবং হেজিটেশন যদি আপনি করেন বা রিপিটেশন যদি করেন বা আপনি যদি বারবার সেলফ কারেকশন করেন, একটা কথা বলে আবার কারেক্ট করছেন, তাহলে আপনাকে 6 দিয়ে দেবে। যদি রেঞ্জ অফ স্পোকেন ডিসকোর্স মার্কার ইউজ করেছে, কানেক্টিভ অ্যান্ড কোহেসিভ ডিভাইস ইউজ করেছে, যদিও অ্যাপ্রোপ্রিয়েটলি হয় নাই,
ডিসকোর্স মার্কার্স জিনিসগুলো হচ্ছে ধরুন এবং কানেকটিভ জিনিসগুলো হচ্ছে যে আপনি ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, অ্যানাদার পয়েন্ট ইজ টু টেল ইউ দ্য ট্রুথ, এরকম কিছু এক্সপ্রেশনস গুলো আছে আপনারা জানেন এবং আমরা মূল ক্লাস আলোচনাও করব। তো এগুলোকে বলে ডিসকোর্স মার্কার। এগুলো যদি মোটামুটি কারেক্টলি ইউজ করে কিন্তু অধিকাংশ সময় ভুল করে, তাহলে সে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সি 6 পাবে। লেক্সিক্যাল রিসোর্সে সে 6 পাবে যদি তার রিসোর্সটা সাফিসিয়েন্ট হয় মোটামুটি বলার জন্য, কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় অধিকাংশ সময়, মিনিংটা যদি সবসময় ক্লিয়ার না থাকে। কিছু কিছু যদি প্যারাফ্রেজ করতে পারে তাহলে তাকে 6 দিবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে সে যদি ছোট ছোট কিছু, অল্প কিছু কমপ্লেক্সিটি চেঞ্জ করতে পারে তাহলে তাকে হচ্ছে 6 দেবে। যদিও তার ফ্লেক্সিবিলিটি লিমিটেড থাকে। ফ্লেক্সিবিলিটি কথাটার একটা মিনিং আছে, এটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিব আমি। আর যদি তার ভুল হচ্ছে ফ্রিকোয়েন্টলি হয়ও, কিন্তু তার ওই ভুলগুলোর কারণে ওভারঅল কথা বোঝা যাচ্ছিল, তাহলে তাকে হচ্ছে 6 দেবে। প্রোনাউন্সিয়েশনে 6 কেন দেবে দেখুন, ইউজ এ রেঞ্জ অফ ফোনোলজিক্যাল ফিচার্স বাট কন্ট্রোল ইজ ভেরিয়েবল। আমাদেরকে ফোনোলজিক্যাল ফিচার্স জিনিসটাকে জানতে হবে, আমি একটু পরে আপনাদের বলছি। চাঙ্কিং ইজ জেনারেলি অ্যাপ্রোপ্রিয়েট, রিদম মে নট বি এফেক্টেড বাই এ ল্যাক অফ শর্ট স্ট্রেস টাইমিং অ্যান্ড অর র্যাপিড স্পিচ রেট। এই কথাগুলো একটু ব্যাখ্যা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, আমি পরবর্তীতে দেখাচ্ছি। সাম ইফেক্টিভ ইউজ অফ ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, ইন্টোনেশন স্ট্রেস এই শব্দগুলোর মিনিং আমাদের বুঝতে হবে। বাট দ্যাট ইজ নট সাস্টেন, মানে কোনোটাই আসলে ফিচারই ঠিক মতো ইউজ করতে পারে নাই, তাহলে আপনাকে হচ্ছে 6 দিচ্ছে। মোটামুটি ভুল করলে তবু 6 দিচ্ছে আর কি। এটাই হচ্ছে আসার কথা। আমরা অ্যাকচুয়ালি যেই স্কোরটাকে টার্গেট করব সেটা হচ্ছে 7। আইএলটিএস টেস্টে আমরা 7কে মোটামুটি আসলে বেসিকলি টার্গেট করব স্পিকিং এ পাওয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেরই এবিলিটি থাকবে 7-এর উপরে পাওয়ার, 8 বা স্পিকিং এ 9ও পেয়ে যেতে পারেন আপনারা, কেন নয় আসলে, তাই না? পায় তো মানুষজন। তো আপনাদের সেই এবিলিটি হয়তো আছে এবং সেটার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু আমরা শুরু করব বা বেসিক টার্গেট করব 7কে। আপনারা এই মুহূর্তে যে যেই লেভেলে আছেন, আমি 7কে টার্গেট করে আপনাদেরকে এটার স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোকে ভালো করে বুঝিয়ে দেব। আমরা ট্রাই করব আমাদের লেভেলটা একটু একটু করে 7-এর পর্যন্ত নিয়ে আসতে। যাদের টার্গেট হচ্ছে 7-এর বেশি করা, তারা ট্রাই করবেন দ্রুত যেন এই টাস্ক গুলোকে আপনারা কমপ্লিট করে ফেলেন। পড়া ক্লাস 5 পাস না করে তো 6-এ ওঠা যায় না। আপনাদেরকে কিন্তু 7 ক্লাসটা পাস করতে হবে, আপনাদের 7 ক্লাসের লেভেলে আসতে হবে। তারপর আপনারা এফোর্ট দিবেন, আমি আপনাদেরকে এক্সট্রা টেস্ট দিব, প্র্যাকটিস করাবো। যাদের মধ্যে সেই এবিলিটিটা থাকবে তারা হচ্ছে 7-এর উপরের দিকে যাবেন। আর যাদের 7 হলেই চলছে, বা বা আমরা অনেক সময় দেখা যায় কি জানেন, 7-এর উপরে একটু পেতে গেলে একটু কারো কারো কাছে বেশি সময় লেগে যায়। আমাদের তো সময়ের একটা ব্যাপার আছে, তাই না? 3 মাসের মধ্যে মোটামুটি 7 পর্যন্ত যে কেউ পরিশ্রম করলে পাবে। আমি স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো এখন যখন আপনাদের 7-এর বুঝিয়ে দেবো, আপনারা নিজেরাও, আপনারা শেষে আমাকে আপনারা বলবেন যে আপনাদের পক্ষে এটা পসিবল নাকি পসিবল, ঠিক আছে? আপনারা আমাকে বলবেন, তো আমি আপনাদের স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো দেখাবো। বাট 8 বা 8.5 সেগুলোর জন্য একটু বেশি সময় লাগে, মানে টাস্ক গুলো একটু জটিল। সো যদি আপনাদের পক্ষে পসিবল হয় আপনারা ওই এফোর্টটা দেবেন, যদি দেখেন যে সময় নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে 7 কি একটু মেকশোর করার চেষ্টা করব আজকের এই সেশনে। এবার আমরা দেখব 7-এর জন্য স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো কি কি আসলে আছে। চলুন দেখা যাক 7-এর স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো কি কি। স্ক্রিনে এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইএলটিএস এর স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো। স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোর মধ্যে আছে 7 টার্গেট করে। 7 পেতে হলে আমাদেরকে কি কি করতে হয়, এখানে প্রতিটা অংশ আমি হচ্ছে কিছুক্ষণ ব্যাখ্যা করব, করার পর আপনাদের সাথে আমি কথা বলবো, আনমিউট করে আপনার কথা বলবো। একটু আমরা ছোট কিছু ড্রিলও হয়তো করব, প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? করে করে আমরা আজকে 4টা অংশ সবাই বুঝবো। তো সবাই একটু রেডি হয়ে যান। চলুন আমরা শুরু করি হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স দিয়ে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের 7 পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এটা এখন আমরা দেখবো। সবাই রেডি? চলুন আমরা দেখি। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে 7 পাওয়ার জন্য মাত্র দুটো কাজ করতে হবে, খুব বেশি কিছু, মাত্র দুটো কাজ। আপনি যদি এক্সামিনারকে শো করতে পারেন আপনাদের স্পিকিং টেস্টে, এক্সামিনার আপনাদেরকে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে 7 দিতে বাধ্য।
দুটো কাজ হচ্ছে হ্যাভ টু স্পিক উইদাউট মাচ এফোর্ট অ্যান্ড হ্যাভ টু ইউজ কানেক্টিভ ওয়ার্ডস, ডিসকোর্স মার্কার্স বা কানেক্টিভ ওয়ার্ডস। আমি আপনাদের এটা লিংক দেবো। প্রথম কথা হচ্ছে হ্যাভ টু স্পিক উইদাউট মাচ এফোর্ট, এই কথাটার মানেটা আসলে কি? এটার জন্য চলুন, আমার একজন ভলান্টিয়ার লাগবে, আমাকে প্রশ্ন করবে যে কে ভলান্টিয়ার হবে, একটু হাত তুলুন তো দেখি। রেইজ ইওর হ্যান্ড, যে আপনারা ভলান্টিয়ার হতে চাচ্ছেন। কেউ হতে চাচ্ছে না, হ্যান্ড রেইজ করতে পারছেন না। এই তো ইমামি ম্যাম হাত তুলেছেন সবার আগে। তো ইমামি যেহেতু সবার আগে হাত তুলেছে, ওনাকে আমরা ভলান্টিয়ার করছি, বাকিরাও আপনারা কিন্তু পরের অংশে সুযোগ পাবেন। তো ইমামি ম্যাম কেমন আছেন? হাফিজা ইমামি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কোত্থেকে জয়েন করেছেন ম্যাম এত সুন্দর নাম নিয়ে? চাঁদপুর থেকে স্যার। চাঁদপুর আমার খুবই পছন্দের জায়গা, ওখানে আমার অনেক স্টুডেন্ট আছে চাঁদপুরে। জি ইমামি স্যার। আপনি আমি আইল টেস্ট আইল টেস্টে শেষ করে ইমামি আপনি, আমরা চাঁদপুরের আপনারা যারা আছেন, আমরা চাঁদপুরে একটা সেন্টার দেবো ইংলিশ হান্টারে, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। ঠিক আছে। আপনি কোত্থেকে পেয়েছেন, আমার খোঁজ পেয়েছেন? আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আপনার খোঁজটা পাইছি। আচ্ছা, গ্রেট। সে কি ভালো কথা বলছে নাকি বলছে যে ফারবিন ভাই খুব বকাবকি করে, কি বলছে সে? না, সে খুব ভালো কথাই বলছে। আমি অন্য একটা কোচিং এ ভর্তি হতে যাচ্ছিলাম, মানে আমি মোটামুটি সব ঠিক হয়ে গেছে, তখনই সে আচ্ছা, আমারে আপনার ক্লাসের কিছু লিংক পাঠালো, বলতেছে তুমি এক ক্লাস করো, ক্লাস করে তুমি কম্পেয়ার করো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে। তারপর পরে করলাম, পরে সাথে ইমামি সাথে আপনার এখানেই, হ্যাঁ তারপর সাথে সাথে আপনার এখানেই ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, এই তো আবারও ইমামি আমার চোখে পানি নিয়ে আসলো। তো এখন এত এত সুন্দর কথা যেহেতু ইমামি বলছে, ইমামিকে কিন্তু ভালো স্কোর করার জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে। তো ইমামি, এবার আমরা হচ্ছে প্রথমে সবাইকে বোঝানোর চেষ্টা করব স্পিকিং উইথ অর উইদাউট মাচ এফোর্ট কথাটার মানে আসলে কি। আপনি আমাকে যে কোনো একটা প্রশ্ন ইংরেজিতে এখন জিজ্ঞেস করবেন আমাকে, আমি সেটার দুটো অ্যান্সার দিব। আপনারা তাতে ক্লিয়ারলি বুঝতে পারবেন এফোর্ট জিনিসটা আসলে কি। ইমামি কোন একটা প্রশ্ন জিজ্ঞেস করেন আমাকে। Where are you from? ওয়্যার আর ইউ ফ্রম, রাইট? Yes sir. ওকে। এভাবে আমাকে জিজ্ঞেস করেছে ওয়্যার আর ইউ ফ্রম, আমি কোত্থেকে আসছি আর কি। সবাই এখন খেয়াল করুন, মনে রাখবেন 7 পেতে হলে আমাদেরকে বলতে হবে উইদাউট মাচ এফোর্ট। তাহলে আমি আপনাদেরকে প্রথমে ইন্ডিকেট করছি মাচ এফোর্ট জিনিসটা আসলে কি। আমি প্রশ্নটা জবাব দিচ্ছি। ওয়্যার আর ইউ ফ্রম? ওয়েল, আই এম I am I'm from a district. The name of the district is Chatpur. I am from Chatpur actually. ইমামি, আমার স্পিকিংটা শুনে খুব ভালো লাগছে না আপনার? একটু না স্যার। এসব কি কথাবার্তা? আপনি এগুলো এগুলো বললে আমার স্টুডেন্ট ভর্তি হবে আর কেউ? স্পিকিং এর সময় আমার নাকি কথা শুনে ভালো লাগে না। এই বাকিরা সবাই বলেন আমার স্পিচটা ভালো হয়েছে না, বলেন তো সবাই। না স্যার, ভালো হয় নাই স্যার, নো আমার ভালো স্যার, লাগে নাই। এটা তো জি আপনি স্যার, ভালো এফোর্ট দিচ্ছেন। মোটামুটি ভালো হয়েছে। কারণ কারণ হচ্ছে যে মামলিং, স্যার যে মামলিং হয়েছে এতে মার্ক পাওয়া সম্ভব না। আচ্ছা, এখানে সবাই আপনারা একটু দেখুন আরেকবার, যদি আপনাদেরকে আমি অ্যান্সারটা শোনাই। আই এম ফ্রম আই এম ফ্রম আই এম ফ্রম, এই যে কথাটা এভাবে বলছি, মনে হচ্ছে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথাটা বলতে, ভেবে বলতে হচ্ছে, থেমে গিয়ে বলতে হচ্ছে, নার্ভাসনেস, গলা চেপে ধরছে। এটাকে বলে মাচ এফোর্ট দিয়ে কথা বলা। এর কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। যেহেতু আমি প্র্যাকটিস করি না, আমি সারা দিন হচ্ছে ঘুরে ফিরে বেড়াই, হুট করে আমাকে আজকে জিজ্ঞেস করছে ওয়্যার আর ইউ ফ্রম, আমার কিন্তু মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে ইমামির এই কথায়। বুঝতে পেরেছি সবাই? সো ইমামি, এই প্রশ্নটা আপনি আবার আমাকে জিজ্ঞেস করুন ওয়্যার আর ইউ ফ্রম, এবার আমি দেখাবো উইদাউট মাচ এফোর্ট। কিন্তু সবাই একটু খেয়াল করবেন, এবারও আমার কিন্তু কিছু ভুল হবে, কিন্তু এটা উইদাউট মাচ এফোর্ট হবে। সবাই একটু খেয়াল করেন এবার আমার স্পিচটা কেমন হবে। ইমামি বলুন। Where are you from? Well, I'm from a place that name is চাঁদপুর। এবার দেখেন, আমি কিন্তু একটু ভাবলাম, একটু কিন্তু আমার মামলিংও হলো। এইটুকু মামলিং অ্যাকচুয়ালি অ্যালাউড। মানে ন্যাচারালি যারা কথা বলছে, আপনারা যদি নেটিভ স্পিকারদের কথাও শোনেন, একাডেমিয়ানদের কথাও শোনেন, সবাই কিন্তু কম বেশি মাম্বল একটুখানি করে, এবং সেটা কিন্তু বড় কোনো অপরাধ নয়। রোবটের মতো কথা কেউই বলে না।
আর পয়েন্ট হচ্ছে কথার জবাবটা আমার ন্যাচারাল শোনাচ্ছে কিনা। ওয়েল, আই এম ফ্রম আ ডিস্ট্রিক্ট নেম চাঁদপুর, বা ওয়েল, আই এম ফ্রম চাঁদপুর, এইটুকু বলাটা, এই যে বলাটা বা ওয়েল বলাটা, এইটুকু হচ্ছে ন্যাচারাল। সো আমরা যখন কথা বলবো, আমাদের কথাটা যতটা সম্ভব ন্যাচারাল যেন শোনায়। ন্যাচারাল শোনানোর জন্য আপনাদেরকে আমি কিছু প্র্যাকটিস করাবো। আস্তে আস্তে আপনাদের এই জিনিসটা মোটামুটি স্পিকিং এর সেশনে তো আসবেই। 2 মাসের মধ্যে আপনাদের জন্য সবাই একদম ন্যাচারাল করতে পারেন। কতদিনে আপনারা ন্যাচারালিটিটা আসে, এটা আমরা একটু সবাই ট্র্যাক করব পরবর্তীতে, যে আমাদের ন্যাচারালি আসতেছে কিনা। ইমামি, এবার আপনি আমাকে একটা স্যার। প্রশ্ন জিজ্ঞেস করবেন, আরেকটা, যেটাতে আমি কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করে এবং না করে আপনাকে দেখাবো। সো আমি আপনাকে কয়েকটা অপশন দিচ্ছি, আপনি যে কোনো একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হোয়াই ডু ইউ লাইক ইয়োর হোম টাউন? অথবা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হোয়াই ডু ইউ হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইয়োর ওয়ার্ক? অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন, হোয়াই ডু ইউ লাইক ইয়োর বেস্ট ফ্রেন্ড? 3টে প্রশ্নের যে কোনো একটা ট্রাই করুন তো একটা। হোয়াই ডু ইউ লাইক ইউর হোম টাউন? সুন্দর। ইমামকে জিজ্ঞেস করেছে, হোয়াই ডু আই লাইক মাই হোম টাউন? এটার দুটো আমি জবাব দিচ্ছি, আপনারা দেখতে পাবেন একটাতে আমি কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করেছি, আরেকটাতে কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করিনি। আপনারা অনেস্টলি বলবেন আর কি, যে কোনটাতে কি ধরনের প্রবলেম খেয়াল হলো আপনাদের। সবাই একটু খেয়াল করুন। I like my hometown for many reasons. It is a very beautiful place. People are really helpful, and they always try to provide different sort of support. This place is also quite safe and secured. এটা আমার প্রথম অ্যান্সার হলো। আপনারা খেয়াল করলেন এখানে আমি যখন জবটা দিচ্ছিলাম, মধ্যে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছিল, রাইট, একটা পজ পড়ে যাচ্ছিল। সো ডেফিনেটলি এটা কোথায় ইম্প্যাক্ট ফেলছিল? এফোর্টের ইম্প্যাক্ট ফেলছিল। মনে হচ্ছিল আমার কথাটা জবাব দিতে এফোর্ট লাগছে, কারণ আমার এক একটা পয়েন্টের ভিতরে গ্যাপ পড়ে যাচ্ছিল। নাও একই অ্যান্সার আমি আরেকভাবে দিচ্ছি, শুধুমাত্র এবার পার্থক্য হবে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি। দেখুন অ্যান্সারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। I like my hometown for many reasons. First of all, the people of the area are very helpful, and they provide all type of support that the tourists need. Secondly, this place is quite beautiful to look at. Thirdly, it is quite safe and secure. That's why I like this place. সবাই একটু খেয়াল করুন, যখন আমি কানেক্টিভ ওয়ার্ডসটা ইউজ করলাম পরের বার, আমার গ্যাপ গুলা ফিল হয়ে যাচ্ছিল, তাই না? মনে হচ্ছিল না যে আমার ভিতরে কোনো গ্যাপ আছে, একটা কথা থেকে আরেকটা কথায় আমি স্বচ্ছন্দে চলে যেতে পারছিলাম। এইটাকে, এই জন্যই এই জায়গার, এই যে আমি একটা কথা থেকে আরেকটা কথায় স্বচ্ছন্দে যাচ্ছি, এই ফ্লোটা, এটাকে বলে হচ্ছে কোহেরেন্স, ধারাবাহিকতা, রাইট? তার মানে খুব সহজেই আমরা হচ্ছে ধারাবাহিকতাটাকে অ্যাচিভ করতে পারি যদি আমরা কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করি। ওকে, সো ইমামি, why do you like চাঁদপুর? Can you tell me that? বলেন, Yes, sir. I like চাঁদপুর for many reasons, বলেন। I like Chatpur because হুম, mm, the সুন্দর না people of জায়গাটা? Chatpur, পিপল yes, অফ sir, চাঁদপুর। are very helpful. They are সেকেন্ডলি, friendly. and Secondly, secondly, they are friendly. Thirdly, my this place is beautiful. that's why I like. That's why I like Chatpur. এই তো, সবাই ইমামির জন্য একটা স্যার আমরা হাততালি দেই। এই শিকদার, কথা শেষ হয়, কথা প্রশ্ন জিজ্ঞেস করে, সবাই আগে হাততালি দিয়ে নেন ইমামির জন্য, ওর অংশটুকু শেষ হয়েছে। জি স্যার, দিছি স্যার। দে, শুনতে পাইনি। স্যার হাততালি দিব কিভাবে স্যার? স্যার পাইছেন? হ্যাঁ স্যার আমি পাইছি। দিয়ে দিছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই অংশটুকু আমাদের শেষ হলো। এবার তোমাদের কারো যদি প্রশ্ন থাকে তোমরা একটু হাত তোলো। শিকদার, হাত না তুললে প্রশ্ন দিব না করতে। স্যার হাত তুলতে তার একজন, এই স্যার তুলছি স্যার। ঠিক আছে, হ্যাঁ এবার বলো, প্রশ্ন বলো। স্যার আপনি যখন ফার্স্ট অ্যানসারটা যখন দিয়েছিলেন হুম তখন হুম দেখলাম যে
যেভাবে কথা বলেছেন, কিন্তু যখন বলছেন যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ সো বিউটিফুল, তো হুম হুম। এইটা খুব দ্রুত ছিল এবং অন্য আনসার গুলো খুব স্বাভাবিক ভাষায় ছিল। এটা কোনো প্রবলেম অ্যারাইজ হবে না স্যার, যে আমি পরে সিকোয়েন্সটা আসতেছে ও। মেনটেন করিনি? ও না 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 না, আগের অ্যান্সার তো ওরা জানে না। আমরা তো স্যাম্পল এক অ্যান্সারকে দুইবার দিলাম না। এখানে হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্সের হ্যাঁ। একটা ব্যাপার আছে, কিন্তু এটা আজকে তোমাদের আলোচনা না। এই ব্যাপারটা আমি তোমাদেরকে হচ্ছে 2 নম্বর ক্লাসে ব্যাখ্যা করব। বাট ভালো প্রশ্ন, 2 নম্বর ক্লাসে আমি তোমাদের ব্যাখ্যা করব। ঠিক আছে, সমস্যা নেই। সো এটা আমাদের ছিল ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। সবাই একটু আপনারা খেয়াল করেন, দুটো জিনিস এটা অ্যাচিভ করা আমাদের পক্ষে পসিবল হবে কিনা। আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি, আমরা উইদাউট মাচ এফোর্টে কথা বলার চেষ্টা করব এবং আমরা কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করব। না, এবার এই অংশটুকুর উপরে, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এর উপরে আমি আপনাদের সাথে একটা প্র্যাকটিস করব। ঠিক আছে, চলুন আমরা একটা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসটা হচ্ছে এরকম, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স নিয়ে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করুন। দেখুন, ডান পাশে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস টু ট্রাভেল অ্যান্ড ওয়াই। আর আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট রুম ইন ইয়োর হাউস। এই দুটো প্রশ্নে আমরা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স যদি ইউজ করতে চাই, তাহলে সেটা কিভাবে পসিবল। না, এবার আমি আপনাদেরকে এটার একটা স্যাম্পল অ্যান্সার দেখাতে যাচ্ছি। স্ক্রিনের দিকে সবাই একটু খেয়াল করুন। যারা আজকে ফোনে জয়েন করেছেন এবং যারা আজকে প্রথম আমার ক্লাস করছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ফোনটা এইভাবে ধরেছেন, এটাকে বলে হচ্ছে পোর্ট্রেট মোড। আপনারা ফোনটাকে একটু এইভাবে ধরেন। কেউ কেউ ফোনকে পোর্ট্রেট মোডে ধরেছেন, আমার এখানে নোটিফিকেশন আসতেছে। সো আপনারা ফোনটাকে এইভাবে ধরেন, তাহলে দেখতে পাবেন ফোনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। যাতে একটু বলেন তো, আপনারা ফুল স্ক্রিন করেছেন ফোনটা? যা যা করেছেন আনমিউট করে বলেন তো, ফুল স্ক্রিন হয়েছে? জি স্যার, ফুল স্ক্রিন হয়েছে স্যার। জি স্যার, ঠিক, হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ফুল স্ক্রিন করে ফেলেছেন। এখন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। নাও এবার আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে এই দুটো প্রশ্নের জবাব প্র্যাকটিস করব। এই জবাবটা দেওয়ার সময় আমরা খেয়াল করব যে আমরা কি উইদাউট মাচ এফোর্টে কথা বলতে পারছি এবং আমরা কথার ভিতরে কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করতে পারছি কিনা। ডান পাশে আমি আপনাদের জন্য একটা স্যাম্পল প্রিপারেশন নিয়ে রেখেছি। মাই ফেভারিট প্লেস দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ ড্যাশ, একটা জায়গার নাম আমার লাগবে এবং আমার লাগবে যে আপনার ফেভারিট প্লেস টু ট্রাভেল মানে বেড়াতে যাওয়ার যে জায়গাটা আপনার পছন্দ, সেটা কেন পছন্দ। এইবার একটা মজার কাজ হবে, তার আগে সবাই চ্যাট বক্সে লিখেন না, আমি আপনাদেরকে এবার একটু স্টপ ওয়াচ দিচ্ছি একটা। সবাই চ্যাট বক্সে আসেন। আপনারা প্রথমে একটা কথা লিখুন আপনাদের। আমি মিটিং গ্রুপ চ্যাটটা অন করছি, প্রথমে একটু অফ করলাম এবং মিটিং গ্রুপ চ্যাট অন হবে। গ্রুপ চ্যাটের দিকে সবাই একটু যান, আপনাদের যে চ্যাট বক্সটা আছে ওইখানে আপনারা প্রথমে সবাই একটু লিখবেন আপনারা কোন জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন, ইওর ফেভারিট প্লেস টু ট্রাভেল। ঠিক আছে, এটার নামটা আপনারা লিখবেন, জায়গাটার নাম। যে নামটা আপনারা লিখতে পারবেন না, একটা নাম আমি ব্যান করে দিচ্ছি, সে নামটা হচ্ছে কক্সেস বাজার। প্রশ্ন হচ্ছে কেন? কারণ কক্সেস বাজার আমি লিখবো শুধু, আপনারা আর কেউ লিখতে পারবেন না। কক্সেস বাজার, কক্সবাজার ছাড়া অন্য জায়গার নাম লিখতে হবে। ঠিক আছে, লেখার জন্য আপনারা সময় পাবেন হচ্ছে 20 সেকেন্ড। কয় সেকেন্ড? 20 সেকেন্ডস। 20 সেকেন্ডস এর ভিতরে চ্যাট বক্সে এখন আপনারা ফেভারিট প্লেস টু ট্রাভেল, যে জায়গাটা বেড়াতে যেতে পছন্দ করেন, সেটা লিখবেন। রেডি, স্টেডি, গো। লেখার টাইম শুরু হচ্ছে এখন থেকে। চ্যাট বক্সে সবাই একটু লিখে ফেলুন। 20 সেকেন্ডস। রিফাত লিখেছে সুইজারল্যান্ড, সেন্ট মার্টিন, সাজেক, বান্দরবন, শালবন বিহার, সিলেট, জাফলং, পদ্মা রিভার সাইড। ইমন হচ্ছে রাজশাহীতে থাকে বুঝি। সিকিম 5 সেকেন্ড আছে আর। সিলেট, সুমিরন, সেন্ট মার্টিন, দুইজন হচ্ছে এবং টাইম শেষ। ওকে, সবাই চ্যাট বক্সের দিকে তাকান, দেখুন যে নামগুলো লেখা আছে সেই নামগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা সবার। ঠিক আছে, কেউ কিন্তু কক্সবাজার বলা যাবে না। সবাই দেখেন আপনার নামগুলো পছন্দ হয়েছে কিনা। গাজীপুরে বেড়াতে যেতে পছন্দ করে, এটা কাজে দেখলাম রতন। রতন, ব্যাখ্যা করেন, গাজীপুরে যেতে পছন্দ করেন কেন আপনি? স্যার গাজীপুরে কই যান মাই বেড়াতে? স্যার আমার হচ্ছে স্কুল, স্যার স্কুল এবং কলেজ। তো স্যার এটা হচ্ছে গাজীপুরে অনেক সুন্দর একটা স্কুল, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এবং এর স্কুলের পিছনে স্যার পাহাড় এবং তার পিছনে একটা স্যার বড় লেক আছে। গাজীপুরের বলতে কি, আমার হচ্ছে গাজীপুরে আমার পছন্দের জায়গা হচ্ছে জয়দেবপুর।
জয়দেবপুরের সার্ডি, জয়দেবপুরে আপনারা কেউ যদি থাকেন, রতন গেছেন কিনা, সার্ডি স্যার আছে না? আনসার আনসার বিটিভিতে স্যার গিয়েছেন কখনো? হ্যাঁ গিয়েছি, আনসার ভিডিও গিয়েছি, ওটা তো চমৎকার। আপনার স্কুল কি হ্যাঁ ওখানে? স্যার, জি স্যার, আমার স্কুল এবং কলেজ স্যার সেম আচ্ছা এখানে। আচ্ছা। আচ্ছা, গাজীপুরে বেশ কয়েকটা জায়গা আছে খুব সুন্দর। আমার ছোটবেলায় হচ্ছে আমার খালা ছিলেন সার্ডির সায়েন্টিস্ট, সো ওইখানে আমরা হচ্ছে বেড়াতে যেতাম। আপনারা কেউ যদি গিয়ে না থাকেন, আপনাদেরকে বলবো যে ধান গবেষণা কেন্দ্র, বীজ গবেষণা কেন্দ্র আছে জয়দেবপুরে, যাবেন, খুব চমৎকার জায়গা। এনিওয়ে, আমরা সবাই তাহলে একটা করে যে জায়গার নাম পেয়ে গেছি সবাই, রাইট? আমরা পেয়ে গেছি কোন জায়গায় আমরা যেতে পছন্দ করি। এবার আমাদের লাগবে দুইটা রিজন কেন এই জায়গাটা আমাদের আসলে পছন্দ। একটা জায়গা আমাদের কেন পছন্দ হতে পারে, আমি একটা রিজন লিখে দিচ্ছি, আপনারা আরেকটা রিজন এখন লেখার চেষ্টা করবেন চ্যাট বক্সে। সো আমি প্রথমে একটা পয়েন্ট লিখছি। আমার মতে একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগে, কারণ হচ্ছে এই জায়গাটা, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। আমি শুধু আইডিয়াটা লিখলাম, আমি এটাকে বাক্য আকারে বলবো, বিউটিফুল প্লেস, বিউটিফুল, বিউটিফুল এনভায়রনমেন্টও বলা যেত আর কি। তো আমি সংক্ষেপে লিখলাম আর কি, বিউটিফুল প্লেস। এবার 20 সেকেন্ডের জন্য চ্যাট বক্স অন হবে আবার। আপনাদের কাছ থেকে একটা পয়েন্ট আমি শুধু চাই সবার কাছ থেকে, আর কি কারণে আপনাদের যে জায়গাটা বেড়াতে যেতে পছন্দ, সেটা কেন পছন্দ, আর অ্যানাদার ওয়ান রিজন। চ্যাট বক্স অন অন হচ্ছে এখন, 20 সেকেন্ড টাইমার স্টার্ট হচ্ছে এখন, সবাই লিখুন। সবার আগে কি লিখেছে? ওপেন স্পেস। সবার আগে লিখেছে ইমামি, সে লিখেছে ফুড। তারপর লিখেছে হচ্ছে ফেলুদা। নীলয়, ফেলুদা মানে কি? ব্যাখ্যা করেন। নীলয় কই? নীলয় ব্যাখ্যা করেন, ফেলুদা মানে কি? দার্জিলিং, ওই জন্য। অ্যাক্টিভিস্ট, ক্লাউড। টাইম ক্রস করে গেছে, আমি আসলে ইন্টারেস্টিং আইডিয়া গুলো দেখতেছি। আইডিয়া তো খুবই ভালো আসছে, ও ফেলুদা সিরিজ। কিন্তু কোন জায়গা? আনমিউট করে বলেন, ব্যাখ্যা, ব্যাখ্যা এখানে দিন না, চ্যাট বক্সে ব্যাখ্যা দিবেন, ব্যাখ্যা দিবেন আনমিউট করে। সিকিম, সিকিমের কথা বলতেছি স্যার। ও সিকিম। সিকিম নিয়ে কোন জানি এটা ছিল, উম গল্পটা কি জানি ছিল? স্যার গ্যাংটকে গন্ডগোল। গ্যাংটকে গন্ডগোল, হ্যাঁ। যত কাণ্ড কাঠমান্ডুতে, তাই না? বোম্বাইয়ের বোম্বেতে, উফ, কি যে দারুণ সব গল্প। এনিওয়ে, সো আমরা সবাই একটু চ্যাট বক্সের দিকে দেখি। দেখুন তো আপনারা দুটো পয়েন্ট সবাই পেয়ে গেছেন কিনা। সবাই কি পেয়েছেন? দুটো পয়েন্ট পেয়ে গেছি আমরা, রাইট? এইবার আপনারা একটু খেয়াল করুন, এই প্রশ্নটার জবাব কিভাবে দেওয়া যেতে পারে। প্রথম প্রশ্নটার জবাব, প্রথম প্রশ্নটা আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল এন্ড ওয়াই, আপনারা জবাবে বলতে পারেন, খেয়াল করুন সবাই, মাই ফেভারিট। এটা কিন্তু ফেভারিট যদি আজকে কেউ বলছেন মার দিব ধরে, এটার উচ্চারণ হচ্ছে ফেভরিট। ফেভরিট উচ্চারণটা বাংলায় লিখলে, বাংলা কোথায়? আচ্ছা, কেউ যদি ভুল করেন আমি তখন কারেক্ট করে দেবো। ফেভারিট, মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ কক্সেস বাজার. I like it for many reasons. First of all, it is a beautiful place. Moreover, আরেকটা রিজন বলবো, these are the points why Cox's Bazar is my favorite place to travel. আপনাদের মধ্যে থেকে হাত তুলুন তো, কারা সবার সামনে, মাত্র 2 থেকে 3 জনের আমি কথা শুনবো, আর বাকি কিন্তু একটু এখনই কিন্তু সবাইকে পারফর্ম করতে হবে। আপনারা প্রত্যেকে, আমি কথা দিচ্ছি, আপনারা প্রত্যেকে এখন কিন্তু এই স্পিকিংটা প্র্যাকটিস করবেন, বাট সবার সামনে আগে একটু প্র্যাকটিসে যাওয়ার আগে সবার সামনে একটু কে কে বলতে চাচ্ছেন একটু হাত তুলুন তো দেখি। 2জনকে আমি কথা বলতে দেবো, কে কে বলতে চাচ্ছেন হাত তুলুন, সবার সামনে প্রশ্নটা জবাব দেবেন। বাট মনে রাখবেন প্রত্যেককে কিছুক্ষণের মধ্যে কথা বলতে হবে, এবং আমি খুবই ইন্টারেস্টিং একটা ওয়েতে সেটা মেক শিওর করবো। ইমামিকে আমি হাত আনমিউট করতে বলছি, চাঁদপুরের গর্ব হাফিজা ম্যাম আনমিউট করুন। জি স্যার। জি ম্যাম, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল এন্ড ওয়াই? My favorite place to travel is Sajik. I like it for many reasons. First of all, its natural beauty. Moreover, its food. These are the points why I like to ওয়াই সাজেক why ইজ this place. Why Sajik is my favorite place প্লেস টু ট্রাভেল, প্লেস টু ট্রাভেল। ঠিক আছে ইমামি, সুন্দর হয়েছে, to travel. সুন্দর হয়েছে ইমামি, সুন্দর হয়েছে। বাট আমরা হচ্ছে পুরো বাক্য আকারে বলবো, ঠিক আছে?
ফার্স্ট অফ অল শুধু বিউটিফুল প্লেস বলবো না, আমরা বলবো ফার্স্ট অফ অল ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, পুরো বাক্য। মোর ওভার ইটস ফুডস আর ডেলিশিয়াস, ফুডস আর ভেরি টেস্টি, এরকম পুরো বাক্য আকারে আমরা আসলে বলবো। ঠিক আছে, আচ্ছা আরেকজনকে এবার দিচ্ছি, হাসান খান। হাসান খানকে আনমিউট করে দিয়েছি। হাসান স্যার আনমিউট করুন তো। হাসান আনমিউট করতে পেরেছেন? পেরেছেন। ওকে হাসান, Yes. what is your favorite place to travel and why? My favorite place is the Long is situated in Sylhet. I like this place because it is a naturable. Because the place is there are so many natural resources are available in this place, and the people of this place are very helpful and enjoyable. These are the points. They- These are the বলুন points শেষ করুন, for these are the points. there are the points why I like this না place. না, these are the points But why Sajik is my favorite why the one is my favorite place. প্লেস টু ট্রাভেল। হ্যাঁ, তাহলে কি হলো, আমাদের হচ্ছে ফ্লুয়েন্সিটা ঠিক থাকলো। এইভাবে বললে সুবিধাটা কি, এটাতে দেখবেন যে আপনারা যদি এইভাবে বলছেন আপনাদের কিন্তু খুব একটা এফোর্ট দিতে হচ্ছে না। এখন মনে আছে আমি আপনাদের বলেছিলাম আপনাদের প্রত্যেককে পারফর্ম করতে হবে, এবার সেই পালা। সবাই একটু রেডি হন, আপনাদের প্রত্যেককে এই প্রশ্নটার জবাব দিতে হবে একে অন্যের কাছে। এখন আমি আপনাদেরকে একটা ইনভাইটেশন পাঠাতে যাচ্ছি, ঘুরে আসি। মেইন সেশনে আমরা একটু আলোচনা করে আবার আমরা চলুন ব্যাক করে এই সেশনে। চলুন মেইন সেশনে চলে আসুন সবাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাইকে আপনারা কথা বলতে পেরেছিলেন? প্রশ্নের জবাব দিয়েছেন সবাই? কোনো শিশু কি বাদ গেছে? আনমিউট করে বলেন তো সবাই কথা বলতে পেরেছেন কিনা। না স্যার। জি স্যার পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই হচ্ছে প্রথম প্রশ্নটা জবাব দিয়েছি। আমরা একটু ঝরঝরে ফিল করছি কারণ আমরা দুবার করে প্রশ্নটা জবাব দিয়েছি। 35 সেকেন্ডে কি বলা যাচ্ছিল পরের বার, আর প্রথমবার 50 সেকেন্ডে বলা যাচ্ছিল? জি স্যার। জি স্যার, মানে আরো বেশি মানে স্যার ডিটেলস বলে আরো বলা যায়। হ্যাঁ, ঠিক আছে স্যার। বাট এটুকু সময়ের মধ্যেও আমরা অ্যান্সারটা মোটামুটি দিতে পেরেছি। তো টাইম চ্যালেঞ্জটা দেওয়া হয় এই জন্যই যেন আপনারা একটু মানে অ্যালার্ট থাকেন এবং আমরা সাইকোলজিক্যালি যদি রেডি থাকি যে হ্যাঁ আমরা এই স্ট্রেসটা নিতে পারছি। আস্তে আস্তে আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসেই একটু 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 করে স্ট্রেস লেভেল চেক করব, যেন মানে স্ট্রেস লেভেল আপনাদেরকে দিব যেন ফাইনাল এক্সামে আমাদের এক্সাম এনভায়রনমেন্টে আমাদের আর কোনো প্রবলেমই না হয়। অনেক কিছু ব্যাপার আছে একটা মানে এই ট্রেনিংটার ভিতরে অনেক ধরনের আপনাদেরকে আসলে আমি করব, অনেকভাবে আপনাদেরকে প্রিপেয়ার করব। বাট এখন আপনারা আমার সাথে আলোচনা করবেন হচ্ছে পরের প্রশ্নটাকে নিয়ে। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট রুম ইন ইউর হাউস। তো এক্ষেত্রে আপনারা আনমিউট তো করতে পারছেনই, বাট তাছাড়াও আমি আপনাদের চ্যাট বক্সে ইনভাইট করব সবাইকে, কারণ আমি প্রথমে জানতে চাই আপনাদের কাছে আপনাদের প্রিয় রুম আসলে কোনটা হতে পারে। চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি সবার জন্য, সবাই একটু ওখানে চ্যাট বক্সে আমাকে 30 সেকেন্ডের মধ্যে কিছু রুমের নাম লেখেন যেগুলো আপনাদের পছন্দের রুম বাসার। লিভিং রুম আফিয়ার পছন্দ, বেডরুম, ওন রুম, রিডিং। রিডিং রুমকে কি স্টাডি বলে? রিডিং রুমকেই বোঝায় স্টাডি বলে, তাই না? আচ্ছা, বেডরুম, লবি, গেমিং রুম, স্টাডি। হ্যাঁ, ওয়াশরুম কে লিখছে? আচ্ছা, 30 সেকেন্ড সময় শেষ। আচ্ছা 30 সেকেন্ড শেষ হয়েছে আমাদের, আমরা চ্যাট বক্সটা একটু আইডিয়ার জন্য বন্ধ করলাম। সবাই কি শিওর আপনাদের একটা পছন্দের রুম আপনারা পেয়ে গেছেন বোধহয়, তাই না? চ্যাট বক্স আপনারা দেখুন, সবাই আপনার পছন্দের একটা রুম পেয়েছেন। এইবার হচ্ছে আসল আলোচনা, একটা রুমকে আমাদের কেন পছন্দ হতে পারে, বা আমার যে পছন্দের রুম সেই রুমটার দুইটা পয়েন্ট আমি আসলে লিখতে পারবো কিনা। আর একবার 30 সেকেন্ডস আমরা সময় নেব চ্যাট বক্সের সময়। এবার আমরা একটু লেখার চেষ্টা করব দুইটা পয়েন্ট, একটা বা দুটো পয়েন্ট যেটা আমাদের মাথায় আসে, কেন আমার রুমটা আমার এত পছন্দ, এত আমার প্রিয় কেন। চ্যাট বক্স ওপেন হতে যাচ্ছে এখন, আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। সবাই
30 সেকেন্ডস লেখার চেষ্টা করুন, একটা অন্তত পয়েন্ট লেখেন কেন আপনার রুমটা আপনার এত পছন্দ। রেস্ট হেয়ার, হ্যাঁ, প্লেস ওয়েল ভেন্টিলেটেড, স্বামী চমৎকার, মানে বাতাস, আলো বাতাস প্রচুর আসে, চিল করা যায়, মুভিজ দেখা যায়, রিল্যাক্স, রিল্যাক্সেশনটা একটা বলতে পারো। ওয়েল ডেকোরেটেড, চমৎকার শব্দ। কমফোর্টেবল, নাইসলি ডেকোরেটেড, সাউদার্ন উইন্ড, হুম, ওয়েল ভেন্টিলেটেড, নিট অ্যান্ড ক্লিন, আই হ্যাভ মাই পার্সোনাল স্পেস দেয়ার। একটু সময় নেই কারণ সুন্দর সুন্দর পয়েন্ট আসতেছে। 40 সেকেন্ড দেই আর একটু। স্পেন্ড মোস্ট অফ মাই টাইম, ইনোভেশন হাফ, আর 3 সেকেন্ড সময় আছে, এবং 40 সেকেন্ড টাইম শেষ। সবাইকে আমি চ্যাট বক্সটা অফ করছি। সবাইকে অনুরোধ করবো চ্যাট বক্সের দিকে সবাই একটু তাকান, আপনাদের ক্লাসমেটরা যে পয়েন্টগুলো লিখেছে সবাই একটু স্টাডি করুন, খেয়াল করুন, দেখুন এখান থেকে দুটো পয়েন্ট আপনাদের সবার পছন্দ হচ্ছে কিনা। সবাই একটু দেখুন তো পছন্দ হচ্ছে। মাহমুদা খাতুন ম্যাম, দেখুন তো আপনার কোন দুটো পয়েন্ট পছন্দ হচ্ছে। ম্যাম আনমিউট করুন তো দেখি, মাহমুদা কোথায়? মাহমুদা আমাদের সাথে নাই, ঘুমাইতেছে মাহমুদা। এই মাহমুদা, Yes, sir. না আপনার স্যার না আমি ক্লাস ঠিক অফিস মতো করার করতেছি কথা। অফিসে। আজকে কি বার? স্যার সোমবার। আমি জি ক্লাস আছি স্যার, করতেছি আছি স্যার। তো সোমবার দুই আছি। মাহমুদা আছে হ্যালো, না? দুজন। হ্যালো স্যার, আছি আমি রোনা মাহমুদ। আচ্ছা, রুনা আর একজন হচ্ছে মাহমুদা, ঠিক আছে। রনা, রনা, রনা মাহমুদ। জি, এত সুন্দর, এত সুন্দর মাহমুদ নাম। কোথায়? চমৎকার তো, খুবই সুন্দর নাম। আচ্ছা, দুজন মাহমুদা, এবং আপনাদের কি অবস্থা? আপনারা কি ক্লাস করতেছেন নাকি অমনোযোগী? সবাই ক্লাস না স্যার করতেছে? স্যার, ক্লাস করতেছি মনোযোগ আচ্ছা, দিয়ে। আপনাদের দুজনের পছন্দের রুম কোনটা, কার কোনটা বলেন। আমার স্যার আমার বেডরুম। হচ্ছে রিডিং বেডরুম, রুম। একজনের স্টাডি আর একজন হচ্ছে বেডরুম। রিডিং রুম। আচ্ছা, দুইটা পয়েন্ট বলেন কি কি কারণ আপনাদের পছন্দ। Because I stay here my long time and I এটা ভালো যুক্তি love না, my, অনেকদিন ধরে আছি দেখেই ভালো লাগে, এটা কোনো কথা? আর কিছু, আর কিছু, কমফোর্টেবল বলেন, কমফোর্টেবল। I feel more comfortable in my reading room and রোনা মাহমুদ, আপনার? reading is my favorite hobby. Okay, আমার that place is, I mean, my bedroom is my relaxation place, হুম, and it is also so much comfortable for me to এই do তো, anything. চমৎকার। গুছায় টুছায় রাখছেন নাকি? অবশ্যই গুছায় রাখছেন, না না রোনা তো না, no অবশ্যই। sir, no sir, it's instant. না না, আমি বলছি আপনার রুম গোছানো কিনা, রুম তো অবশ্যই গোছানো। Oh, obviously, sir. হ্যাঁ, এই তো ঠিক আছে। সবার কি আর শিকদারের মতো বাসা? আই শিকদার, আই মিলন কই? স্যার, এই তোর বাসা গোছানো না অগোছাল করে রাখছিস? স্যার গুছানো একদম ক্লিন স্যার, যে আসবে সেই পছন্দ করবে। শুধু রুম পছন্দ করবে নাকি রুমের মালিকরা পছন্দ করবে? না স্যার, আমাকে পছন্দ নাও হতে পারে, দেখি ক্যারিয়ারটা ভালো করলে হয়তো কেউ পছন্দ করতে পারে। আচ্ছা, এই তো ক্যারিয়ার ভালোর দিকেই তুমি চেষ্টা করছো। আইএলটিএস এর একটা স্কোর চলে আসলে কে আর আটকে রাখে? চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? ওকে, সো আমরা তাহলে কি পেয়ে গেলাম? আমরা ফেভারিট রুমের পয়েন্ট পেয়ে গেছি এবং আমরা কিছু আইডিয়াও পেয়ে গেছি। এবার আর এটার বিষয়ে আমি আপনাদের বেশি ট্রেনিং দেব না, আমি চলে নিয়ে যাব আপনাদেরকে সরাসরি ব্রেকআউট রুমে, যেখানে আপনারা প্র্যাকটিস করবেন, একে অন্যের কাছে এবার প্রেজেন্টেশনটা দেবেন। চলে আসুন ব্রেকআউট রুমে সবাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাই আপনারা কি কথা বলেছেন এখন পর্যন্ত? স্পিচ দিয়ে আপনাদের অনুভূতি কি? বলতে পারছি নাকি পারছি না সবাই? অনেক ভালো স্যার। স্যার স্যার জি আমার রুমে স্যার, কেউ ছিল ভালো না স্যার। স্যার, আমি রুম স্যার মিস করেছি। হ্যালো তাই? সাবাস। স্যার আমার রুমে কেউ ছিল না স্যার, আমি কার রুমে একাই কেউ ছিল বসে না? রতনের রুমে কেউ ছিল না? স্যার ছিলেন একজন, বাট উনি কথা মেবি বলেন, বুঝতে পারেন না, বাই সামহাও কিছু একটা। সমস্যা নেই, নেক্সট নেক্সট ক্লাসের না আগে আমরা স্যার, শিডিউল আমি করে ওনার দেবো। স্যার স্যার আমি ওনার রুমে ছিলাম, বাট আমি আফিয়া কোন একটা কারণে রুম 4-এ বের চলে হয়ে গেছিল, গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রতন ও হচ্ছে লিভ হয়ে গেছিল ওর নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমি পরে আবার ওকে অন্য একটা রুমে আসলে ট্রান্সফার করে দিয়েছিলাম, ওকে আমি অন্য রুমে ট্রান্সফার করে দিয়েছিলাম। সমস্যা আচ্ছা নেই, স্যার। ঠিক আছে, আমরা এভাবে আসলে বুঝতে পারবো। বাট আমরা কি করতে পারলাম দেখেন তো, সবাই সবাই কিন্তু আমরা কথা বলতে পারলাম। আপনারা না ভয় পাইছিলেন যে স্যার অনলাইন ক্লাসে স্পিকিং প্র্যাকটিস কেমনে হবে, দেখলেন কেমনে হচ্ছে। আসুন এবার আমরা পরের অংশে যাই। যদি আপনাদের 9:33 বেজে গেছে, আমাকে আপনারা যদি আর 10টা মিনিট সময় দেন, আমরা বাকি অংশকে কভার করতে পারবো, আর ছোট কিছু অংশ আমাদের বাকি আছে।
তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে, রাইট? সো ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে আমরা যখন স্কোর গুলো দেখলাম, এবার আমরা একটু খেয়াল করি লেক্সিক্যাল রিসোর্সে আমাদের স্কোরটা আসলে কিভাবে আসবে। লেক্সিক্যাল রিসোর্সেস, লেক্সিক্যাল রিসোর্সে স্কোর আসবে আসলে তিনটা এরিয়াতে। প্রথম অংশটুকু হচ্ছে লেস কমন ভোকাবুলারি অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন। লেস কমন ভোকাবুলারি মানে এমন ভোকাবুলারি যেগুলো ধরুন খুব কমন ইউজ হয় যে তা না। আম, এটার একটা সহজ উদাহরণ কি হতে পারে? এটা একটা সহজ উদাহরণ হতে পারে হচ্ছে এরকম। স্ক্রিনে আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। তো ধরুন আমরা এই অ্যান্সারটাকেই সবাই স্ক্রিনে খেয়াল করি। What is your favorite place to travel and why? My favorite place to travel is Cox's Bazar. I like it for many reasons. First of all, the place is very beautiful. Moreover, local people are very helpful there. These are the points why Cox's Bazar is my favorite place to travel. তাই না? তো এখানে আমি দুটো পয়েন্ট বা ভোকাবুলারি ইউজ করেছি, একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে ভেরি হেল্পফুল। বাট এগুলোর আরো কিছু সিনোনিম আছে যে সিনোনিম গুলো খুব কমন না, তারা হচ্ছে লেস কমন। ঠিক আছে? সেই লেস কমন ভোকাবুলারি গুলো আমরা যদি ইউজ করি তাহলে আমাদের স্কোর বাড়বে। বাট এখানে একটা ডিলেমা আছে। ডিলেমাটা হচ্ছে এই লেস কমন ভোকাবুলারি গুলো সবগুলো সব জায়গায় বসে না। এই টার্মসটাকে বলে কলোকেশন। কোন শব্দ কোন জায়গায় বসবে, কার সাথে বসবে, এটার যে হিসেবটা, এটার যে কনসিডারেশনটা, এটাকে বলে কলোকেশন। এটা বুঝে আসলে ইউজ করতে হয়। আমরা যেটা করি, আমরা ধরতক্তা মারপেরেক স্টাইলে কিছু ভোকাবুলারি মুখস্থ করি এবং ওই যে কুমিরের পিঠ কাটা কাটা খাঁচ কাটা খাঁচ কাটা বলার মতো করে যে কোনো জায়গায় সেগুলোকে ইউজ করার চেষ্টা করি, বাট কলোকেশন না বুঝে। আপনাদের আসলে শিখতে হবে লেস কমন ভোকাবুলারির কলোকেশন বুঝে, যেটা আপনাদের কোর্সের ক্লাসে আলোচনা হবে। যার একটা উদাহরণ এখন ছোট্ট করে আমরা দেখাতে পারি। বিউটিফুলের এখানে 4টা সিনোনিম আছে: রেভিশিং, সেরেইন, রেডিয়েন্ট এবং পিকচার্স। শব্দগুলোর প্রত্যেকটাকে সবগুলোকে আমি আপনাদের চ্যাট বক্সে প্রথমে দিচ্ছি। সবাই একটু চ্যাট বক্স খেয়াল করুন। আমি আপনাদেরকে এই 4টা শব্দ দিয়েছি: রেভিশিং, সেরেইন, রেডিয়েন্ট, পিকচার্স। সবাই এগুলোর বানানগুলোকে একটু দেখুন এবং শব্দগুলোকে সম্পর্কে পরিচিত হয়ে নেন। রেভিশিং, সেরেইন, রেডিয়েন্ট, পিকচার্স। আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করব। সেই প্রশ্নটার জন্য আমি 4টা শব্দকে স্ক্রিন মানে চ্যাট বক্সে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই 4টা শব্দের মধ্যে সবগুলো জায়গা বর্ণনার ক্ষেত্রে ইউজ করা যায় না, প্লেস বর্ণনায় ইউজ হয় না। দুটো শব্দ আছে যেগুলোকে আসলে প্লেসের বর্ণনাতে ইউজ করা যায়। যেমন আপনি যদি বলেন ফেভারিট প্লেস টু ট্রাভেল, এখানে বিউটিফুল এর বদলে দুটো শব্দ আছে সিনোনিম যেগুলোকে ইউজ করা যাবে। বাকি দুটো সিনোনিম আসলে মানুষের বা কোনো বস্তুর, প্রাণীর সৌন্দর্য বর্ণনায় ব্যবহৃত হয়। আপনাদের জন্য আমার প্রশ্ন, এই জায়গায় প্লেসের সাথে কোন দুটো সিনোনিমকে ইউজ করা যাবে? সেই দুটোর পাশে এখন আপনারা হচ্ছে লাইক দেবেন সবাই। সময় হচ্ছে 15 সেকেন্ড। কোন দুটো শব্দকে আমরা এই জায়গায় প্লেসের জায়গায় বিউটিফুল বদলে ইউজ করতে পারবো? আপনারা একটু মার্ক করুন শব্দ দুটোকে। টাইম আপ। জবাবটা হচ্ছে সেরেইন এবং পিকচার্স। কোন দুটো শব্দ? সেরেইন এবং পিকচার্স। সেরেইন এবং পিকচার্স কোথায় ইউজ করা যায়? প্লেসের ক্ষেত্রে। সো সবাই এভাবে প্র্যাকটিস করুন। ফার্স্ট অফ অল, দ্য প্লেস ইজ ভেরি সেরেইন। ফার্স্ট অফ অল, দ্য প্লেস ইজ ভেরি পিকচার্স। কিন্তু মানুষের বর্ণনায় যদি আপনারা দিতে চান তখন দিবেন হচ্ছে র্যাভিশিং বা রেডিয়েন্ট, মানে সে এত সুন্দর লাগতেছে যে সে গ্লো করতেছে। ঠিক আছে? তো র্যাভিশিং বা রেডিয়েন্ট দিয়ে একটা বাক্য কে বলতে পারবেন? দেখি তো, র্যাভিশিং বা রেডিয়েন্ট দিয়ে কোনো বাক্য কে বলতে পারবেন? হাত তুলুন তো দেখি, কে হাত তুলতেছে দেখি। র্যাভিশিং বা রেডিয়েন্ট দিয়ে কে কথা বলতে পারবেন? এনিওয়ান? ট্রাই করেন, ভুল হোক সমস্যা নেই। র্যাভিশিং বা রেডিয়েন্ট। এই তো হাসান হাত তুলেছে। হাসান, আনমিউট করুন।
হ্যাঁ, হাসান বলুন তো, রেভিশিং কারো পার্সনের ব্যাপারে বলবেন যে রেভিশিং বলেন তো। হাসান কি আনমিউট করতে পারছে না? আচ্ছা, সমীরন কি আনমিউট করতে পারছেন? সমীরন তাহলে বলুন। জি স্যার, করতে পারছি। হ্যাঁ, সমীরন বলুন, রেভিশিং দিয়ে একটা বাক্য বলুন। She is very rubbish. ওকে, বলা যাবে, হ্যাঁ ঠিক আছে। শিকদারকে বলতে চাচ্ছো রেভিশিং দিয়ে? স্যার রেবিশিং এর বাংলাটা জানি কি বললেন স্যার? সুন্দর সুন্দর, কিন্তু মানুষের ও, ক্ষেত্রে এটা ইউজ করবো, বুঝছো? বলো। মাই ফ্রেন্ড হুইজ নেম ইজ মিল্টন, হি ইজ ভেরি রেবিশিং রেভিশিং, বিকজ হ্যাঁ। হুম, হেয়ার স্টাইল ইজ সো বিউটিফুল। এই তো, সুন্দর হয়েছে, ভেরি গুড, চমৎকার। তো এবার পরের প্রশ্নটা আপনাদের জন্য। প্রশ্নটা হচ্ছে হেল্পফুল, রাইট? এখন হেল্পফুলের 4টা সিনোনিম আছে এখানে, আমি চ্যাট বক্সে আপনাদেরকে সবগুলো সিনোনিম লিখে দিচ্ছি। হেল্পফুলের সিনোনিম হচ্ছে অ্যাকোমোডেটিং, বেনেভোলেন্ট, হসপিটেবল এবং অল্ট্রুইস্টিক। সবগুলোই হচ্ছে হেল্পফুলের সিনোনিম, সবগুলোই মানুষের ক্ষেত্রে ইউজ করা যায়। তবে দুটো শব্দ আছে যাদের মিনিং হচ্ছে অসম্ভব দানবীর, মানে সবকিছু দান করে দেয় বা অনেক উপকার করে। কিন্তু এখানে আমরা বলতে যাচ্ছিলাম যে লোকাল পিপল আর ভেরি হেল্পফুল। আচ্ছা, লোকাল পিপলরা তো একেবারে দানবীর সবাই, এটা তো বলা যায় না। লোকাল পিপলদের ক্ষেত্রে আমরা বলতে পারি মোটামুটি তারা সাহায্য টাহায্য করে। লোকাল পিপলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এখানকার 4টা শব্দের মধ্যে কোন দুটো আসলে? দুটো শব্দ আছে যেগুলো লোকাল পিপল মোটামুটি সাহায্য করে, এরকম সেক্ষেত্রে ইউজ করা যায়। চ্যাট বক্স আপনারা লাইক দিয়ে আমাকে জানান কোন দুটো শব্দকে লোকাল পিপলের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এবং কারেক্ট জবাবটা কি? কারেক্ট জবাবটা হচ্ছে কারেক্ট জবাবটা হচ্ছে অ্যাকোমোডেটিং এবং হসপিটেবল। বেনেভোলেন্ট এবং, এটা আপনাদের সবাইকে আনমিউট করার অপশনটাই দিচ্ছি, বেনেভোলেন্ট এবং অল্ট্রুইস্টিক এই শব্দগুলো আপনাদের অনেকের কাছে পরিচিত লাগার কথা, কারণ স্কুলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো কমন শব্দ। বে- কি হতে পারে এগুলোর মিনিং জানা আছে? বেনেভোলেন্ট বা অল্ট্রুইস্টিক এই শব্দগুলোর মানে কারো? বেনেভোলেন্ট, এখানে কি জি স্যার, মানে জি স্যার। সানিয়া, আব্দুল্লাহ কি বলছেন? বেনেভোলেন্ট বা অল্ট্রুইস্টিক মানে কি হতে পারে? জি স্যার, বেনেভোলেন্ট মানে হচ্ছে উপকারী স্যার। অনেক উপকারী, শুধু উপকারী না, জি স্যার, ম্যালিভোলেন্ট মানে খুব জি স্যার। অপকারী। স্যার এখানে জোর দেয়া হয়েছে না স্যার, হ্যাঁ, মানে মানে যে সে অনেক উপকারী। অনেক বেশি করে আর কি, হ্যাঁ, মানে ব্যাপারটা এমন এরকম। কেউ যে হচ্ছে সবার উপকার করে বেড়ায় আর কি, দাতা হাতেম জি তাই, স্যার। হাজী মোহাম্মদ মহসিন, তাদেরকে আমরা বেনেভোলেন্ট বলতে পারি। কারণ আমি যদি বলি যে হাফিজার এলাকা চাঁদপুরের সব লোকজন হচ্ছে বেনেভোলেন্ট, তাহলে হাফিজার তো নিজেরই লজ্জা লাগবে। হাফিজা, এটা কি সত্য হবে? বলা যাবে? তাই বলা যাবে না, তাই না? বলা যাবে স্যার। হ্যাঁ, সবাইকে বেনেভোলেন্ট আমরা কেন বলি? মাহমুদা ম্যাম, রনকের এলাকার সব লোককে অল্ট্রুইস্টিক বলা যাবে? অল্ট্রুইস্টিক মানে হচ্ছে যাদের জীবনে হচ্ছে অন্যের ভালো করা ছাড়া আর কোনো কাজই নাই, তারা শুধু অন্যের ভালো চায়, অল্ট্রুইস্টিক। তো এটা আসলে সবার ক্ষেত্রে গণহারে ব্যবহার করার মতো শব্দ নয়। এইটুকু বুঝে ব্যবহার করাটাই হচ্ছে কলোকেশন। লেস কমন ভোকাবুলারির ক্ষেত্রে এটা আমাদের একটা ইস্যু। আমরা লেস কমন ভোকাবুলারি ইউজ করব, বাট ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এমন ভাবে যেন সেটা কলোকেশনটা ঠিক থাকে। এছাড়া ইডিওমেটিক এক্সপ্রেশন আমাদের ইউজ করতে হবে। ইডিওমেটিক এক্সপ্রেশন আপনারা কিছু কিছু জানেন, আর আমরা এগুলোর উপর ক্লাসেও পড়বো, আর এর বাইরে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবেও প্র্যাকটিস করব। কারো কোনো ইডিয়ম জানা আছে? কেউ একটা আনমিউট করে বলবেন ইডিয়ম কোন একটা। নট বেড বাট অফ অলসো। রোজেস, কোনটা? নট অনলি, বাট অলসো। ওটা ইডিয়মস না, ওটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ওই যে বেড অফ স্যার, এট রোজেস, ক্যাটস এন্ড অল, ডগস। আফটার অল, এগুলো হচ্ছে স্যার ইডিয়ম। Once in a blue moon. ওয়ান্স ইন এ ব্লু মুন, এইটা হচ্ছে ক্যাটস এন্ড ইডিয়ম। ডগ। ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, Tit for tat. টিটস ফর Over ট্যাটস, the moon. ওভার Every দ্য day. মুন। লিটার্স আর নট হোল, যাক, অল এইটা ইন আমার, অল। এই তো আমার চোখে পানি চলে আসতেছে আপনাদের এত ইডিয়মের কালেকশন দেখে। গুড, ভেরি গুড, এগুলো সবই আসলে ইউজ করা যাবে।
অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজ, ঠিকঠাক মতো প্যারাফ্রেজ করে কথা বলা। প্যারাফ্রেজ মানে একটা লাইনকে ঘুরিয়ে বলা আর কি। যেমন এখানে লেখা আছে মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ কক্সেস বাজার। তো এখানে আপনি যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল, আর এখানে আমরা বলছি মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ কক্সেস বাজার। এটাই হচ্ছে আমাদের আহ কি বলে যে সেটাকে প্যারাফ্রেজ করা আর কি। দিস ইজ আওয়ার প্যারাফ্রেজ। ওকে, সো এটা আমাদের প্যারাফ্রেজ থাকলো। এভাবে আমরা হচ্ছে শব্দগুলোকে ইউজ করতে পারবো। শেষও আমরা দেখুন এখানে করেছি প্যারাফ্রেজ, এটাকে আমরা মাথায় রাখবো। আপনারা যখন কোর্স শুরু হবে দেখতে পাবেন যে আমি আপনাদেরকে প্যারাফ্রেজের প্র্যাকটিস করাচ্ছি। আর আরেকটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি। রেঞ্জ অফ ভোকাবুলারিটা মানে হচ্ছে আপনি ওয়ার্ড রিপিট কম করে বিভিন্ন ধরনের অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারিকে ইউজ করতে পারছেন। মানে সব যে লেস কমন ভোকাবুলারি তা কিন্তু না। আপনি একবার বললেন পিকচার্স, আবার বললেন লোকাল পিপল আর হেল্পফুল, তবু আপনি ভালো স্কোর পাবেন কারণ আপনি বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করেছেন। সো লেক্সিক্যাল রিসোর্সে জাস্ট এই তিনটা জিনিস যাচ্ছে। হুম, আপনার লেস কমন ভোকাবুলারি ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজ এবং রেঞ্জ অফ ভোকাবুলারিজ, এই জিনিসগুলোর উপরে আপনাদের ক্লাস থাকবে। তো এই দুটো জিনিসের উপরে ক্লাস কিভাবে থাকবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা যদি আবার ক্লাসের লিস্টটাতে ব্যাক করি, তো আমি আপনাদের স্পিকিং ক্লাস 1-এ প্যারাফ্রেজিং এর উপরে কাজ করব এবং কানেক্টিভ ওয়ার্ডস এর উপরে কাজ করব, মানে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স নিয়ে। দ্বিতীয় ক্লাসটাতে আমরা তো স্ট্রাকচার পড়বো। এই যে দেখুন পঞ্চম ক্লাসটা আছে যেখানে আমি আপনাদের লেসকন, ভোকাবুলারি, কলোকেশন, ইডিয়মস নিয়ে কাজ করব। এবং চতুর্থ ক্লাসটাতে দেখুন একটা পুরো ক্লাস আছে আপনাদের রেঞ্জ অফ ভোকাবুলারির উপরে। এটার উপরে একটা স্পেশাল আমি নোট আপনাদের জন্য তৈরি করেছি। এই ক্লাসটা আমি মূলত আপনাদের এই নোটটার উপরে প্র্যাকটিস করাবো এবং তারপর বাকি সবগুলো ক্লাসগুলোতে আপনারা ঘুরে ঘুরে এই সবগুলো নোটসকে প্র্যাকটিস করতে থাকবেন যে ক্লাসে হতে থাকবে। মূল টার্গেটটা হচ্ছে এই রাইটিং এর ক্লাস শেষ হওয়ার মাত্রই আপনাদের জন্য মোটামুটি স্পিকিং এর যে স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো আছে সেগুলোর জন্য সবগুলোই আপনারা একদম দখলে চলে আসে। এটাই আমাদের লেক্সিক্যাল রিসোর্সেস টার্গেট হবে। চলুন, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা পরের অংশের দিকে একটু ট্রাই করি। আমরা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিটা একটু দেখতে চাচ্ছিলাম। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমরা একটু দেখি, একটা সেকেন্ড। ও, এটা প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে স্ক্রিনে একটু দেখুন সবাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে মাত্র তিনটা জিনিসের উপর ওরা ফোকাস করে যদি আপনারা 7 পেতে চান। কিছু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আপনাকে ইউজ করতে হবে। কিছু গ্রামাটিক্যাল এরর হলেও চলবে, কিন্তু সেটা যেন আপনার আহ মানে ওভারঅল মিনিংকে কম্প্রোমাইজ না করে। এটার একটা টার্ম হচ্ছে সিস্টেমেটিক এরর, যেন না হয়। এটা আমি আপনাদেরকে স্পিকিং ক্লাসে এক্সপ্লেন করতে বলছি সিস্টেমেটিক এরর বলতে কি বোঝায়। আর আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর যেন আপনার কথা বুঝতে সমস্যা না করে, মানে ক্ল্যারিটিকে যেন কম্প্রোমাইজ না করে। হ্যাঁ, যে আপনার কথাই বোঝা যাচ্ছে না, এইটা যেন না হয়। তো কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, এটার উপর আমাদের একটা ক্লাস থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারের উপরে। আমরা ইনফ্যাক্ট হচ্ছে এই 6 নম্বর ক্লাসটা করব কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপরে। ওই দিন আমরা এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করব। আর এর বাইরে গ্রামাটিক্যাল এরর যেন আমাদের কম হয় সেটার উপর আমাদের নিজেদেরকে একটু জোর দিতে হবে। আর আমরা আজকেই আপনাদেরকে আমি একটা লিংক শেয়ার করবো, একটা টেস্ট আর কি, ছোট্ট কুইজ, আপনাদের গ্রামারের এবিলিটিটা কি সেটা জানার জন্য। আমি আপনাদেরকে এখনই লিংকটা একটু দিয়ে দিচ্ছি। আর যারা কেউ যদি মিস করেন তারাও যেন এটা পেয়ে যান, সেটার জন্য আমি আপনাদেরকে করব, ফারহানা আর ইমরান যেন আপনাদেরকে এটা পাঠায়, সেটার জন্য আমি মানে লিঙ্কটা যেন সবাইকে পাঠায় সেটা আমি দেখবো। আমি লিঙ্কটা আপনাদেরকে একটু দিচ্ছি। হ্যাঁ, এই লিঙ্কটায় আপনারা যে কুইজটা আছে সেটা চেক করলে আপনাদের গ্রামারের এই মুহূর্তের অবস্থাকে আপনারা চেক করতে পারবেন। গ্রামারে যদি আমাদের বেশি প্রবলেম থাকে, প্রবলেম কেন থাকতে পারে, ধরুন আমরা তো অনেক আগে আসলে আহ শেষ করেছি, তাই না, পড়াশোনা শেষ করেছি। গ্রামারের ছোটখাটো কিছু বিষয় থাকতেই পারে যেগুলো আমাদের একটু ঝালাই করে নেওয়া দরকার। আর প্লাস স্কুল কলেজে আমাদেরকে যেমন ভাবে গ্রামারটা পড়ানো হয়েছে সেটা খুব একটা ইফেক্টিভ আসলে থাকে না সত্যিকার অর্থে। তো গ্রামার যদি আমাদের একটু ঝালাই করে নেওয়ার দরকার হয় এবং গ্রামারটা ঝালাই করে নিলে যদি আমাদের 1 বা 2 স্কোর বেড়েই যায় তাহলে খারাপ কি। সো এটাও জেনে যাওয়ার জন্য আপনারা একটু অনলাইনের কুইজটা দেন যে আপনাদের লেভেলটা এই মুহূর্তে কি আছে। যদি দেখেন যে এখানে আপনাদের লেভেলটা এরকম যে আপনাদের গ্রামারের
ট্রেনিং দরকার আছে, সেক্ষেত্রে আপনারা আম, ইমরান বা ফারহানার সাথে একটু যোগাযোগ করতে পারেন। আমার সামনে একটা গ্রামারের কোর্স শুরু হতে যাচ্ছে। আমার গ্রামারের একটা কোর্স আছে, প্রি আইএলটিএস গ্রামার কোর্স। এটা বেশ জনপ্রিয় একটা কোর্স, 1 মাসের একটা কোর্স। এটা মূল আইএলটিএস কোর্সের পাশাপাশি করা যায়। এটার এই মুহূর্তে একটা ব্যাচ রান চলছে, আমি মাসে একটা করে ব্যাচে আসলে নিই। এটার একটা ব্যাচ এই মুহূর্তে চলছে, আর নেক্সট ব্যাচটা হচ্ছে আগামী মাসে শুরু হবে, জুলাইয়ে। তো আপনাদের কোর্স ধরুন স্পিকিং এর শেষের দিকে থাকবে তখন। তো আপনারা যারা যারা এই গ্রামারটা ঠিকঠাক করে নিতে চাচ্ছেন, আপনারা এই প্রি আইএলটিএস এর কোর্সটা করে নিতে পারেন। 1 মাসের এই কোর্সটা রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30টায় শুরু হবে। এটা মাত্র 2025 টাকা কোর্স, কিন্তু এটার ইম্প্যাক্টটা বেশ ভালো হয়। এটার রিভিউ আসলে খুবই ভালো, স্টুডেন্টরা যারা অ্যাটেন্ড করছে তাদের এটা অনেক উপকার আসলে লাগছে। সো আপনারা, আমি বলবো যে লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা দিয়ে তারপর আপনারা এটা একটু চেক করে নিতে পারেন যে আপনাদের এই কোর্সটা লাগবে কিনা। ওকে, কোথায় ছিলাম আমরা? গ্রামারের ক্ষেত্রে, রাইট? সো একটু উদাহরণ দেখি আমরা। কমপ্লেক্স সেন্টেন্স বলতে আসলে কি বোঝাচ্ছি দেখুন। অলদো দ্য রুম ইজ কোয়াইট স্মল, ইট ইজ ভেরি কমফোর্টেবল। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অলদো দিয়ে তৈরি হয়েছে। কি কেন এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমি কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস আপনাদেরকে এক্সপ্লেন করব। আর যারা গ্রামারের আরো ডিটেল জানতে চাবেন তারা তো আপনারা প্রি এলটিএস কোর্সটা করবেনই। আফটার স্পেন্ডিং আ বিজি ডে, আই লাভ টু রিল্যাক্স হিয়ার। এটাও আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইফ আই হ্যাড এ চান্স, আই উইল মেক ইট মোর কালারফুল। এটাও আমাদের জন্য একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। এই তিনটে উদাহরণই আমরা এই প্রশ্নটার জবাবে আসলে কোনো না কোনো ভাবে দিতে পারতাম। সো একটু সবাই খেয়াল করুন। মাই ফেভারিট রুম ইন মাই হাউস ইজ মাই স্টাডি রুম। আই লাইক ইট ফর মেনি রিজন। ফার্স্ট অফ অল, দ্য রুম ইজ ভেরি কমফোর্টেবল, রাইট? সো বা আপনি বলতে পারেন ফার্স্ট অফ অল, অলদো দ্য রুম ইজ কোয়াইট স্মল, ইট ইজ ভেরি কমফোর্টেবল। তাতে কি হলো, আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয়ে গেল। মোরওভার, আফটার স্পেন্ডিং আ বিজি ডে, আই লাভ টু রিল্যাক্স। এই লাইনটা আপনি বলতে পারেন, তাহলে আপনার দুটো কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। দিজ আর দ্য পয়েন্টস ওয়াই মাই স্টাডি রুম ইজ মাই ফেভারিট রুম ইন মাই হাউস। সো একটু খেয়াল করুন, এইভাবে আপনারা কমপ্লেক্স সেন্টেন্সকে ইউজ করতে পারেন। 30 সেকেন্ডস আপনারা এটা একটু দেখুন। আহ, আর এই সময় কোনো প্রশ্ন থাকলে আপনার হাত তুলতে পারেন। 30 সেকেন্ডস একটু দেখে নেন। তাকি স্যার হাত তুলেছেন, তাকে আনমিউট করুন। জি স্যার, ওয়েলকাম স্যার, বলুন। স্যার মানে একটা বিষয় জানার জন্য আমাদেরকে Sure. 4টা মডিউল, মানে আগে স্পিকিং শেষ হওয়ার পরে রিডিং, তারপরে না, রিডিং শেষ স্পিকিংটা হওয়ার শেষ করার পরে লিসনিং, লিসনিং এ শেষ করার পরে রিডিং, রিডিং এর শেষে রাইটিং, সবার শেষে রাইটিং। মানে আমাদের প্রথমে এই স্পিকিং, স্পিকিং মডিউলটা পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ। ঠিক তাহলে আছে, একটা, এটা জানার জন্য। আচ্ছা তাকি, তাহলে কি একটা ভয় আমাদের থাকতে পারে যে বাকি অংশে আমরা কি ভুলে যাব স্পিকিং ক্লাসে কি পড়েছিলাম সেই জিনিসগুলো শুরুতে হলে? না স্যার, অবশ্যই আপনার কোনো বেস্ট প্ল্যান প্ল্যান আছে। আছে, এক্স্যাক্টলি। আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসে ইনফ্যাক্ট স্পিকিং প্র্যাকটিস করাবো, প্রতিটা ক্লাসেই 10 মিনিট করে হলেও। এবং লিসনিং শেষ হওয়ার পর প্রতিটা ক্লাসে আমি আপনাদের লিসনিং এর জন্য টাস্ক দিব আসলে। সো মূলত পুরো 2 মাসের কোর্সটা শেষ হওয়ার পরে আপনারা সব বিষয়ে আপনাদের একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স আসলে থাকবে। হুম। মানে এক একটা মডিউল শেষ হওয়ার পর একটা মডিউল শুরু হবে, জি এরকম জি একটা জি জি বিষয়। জি 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 জি, কোশ্চেন টাইপ গুলো আছে তো, মানে ওই লেসনটা শেষ জি করা দরকার পড়ে। জি তারপর জি। আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো, আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে আসলে থাকবো। তো তো আমরা আগামী 2-1 ওভারঅল সপ্তাহ প্র্যাকটিস আমরা করতে শুধু থাকবো। স্পিকিং উপরে থাকবো ইনশাআল্লাহ। জি জি জি, হ্যাঁ, সেটাই। ওকে, ইমামির প্রশ্ন আছে, ইমামি ম্যাম বলুন। স্যার আজকে কি আমাদের কোনো হোমওয়ার্ক দেওয়া হবে? আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আজকের সেশনটা আপনারা ঠিক মতো দেখুন, এটার ভিডিও আপনারা পাবেন, আর একটা টাস্ক আপনারা পাবেন, সেটা আপনাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। ঠিক আছে, 10টার পরে আর কি। থ্যাংক ইউ। জি। রনক ম্যাম প্রশ্ন আছে? স্যার আমাদের এই প্রশ্ন স্যার ওই যে এভরিথিং ইমপ্রুভমেন্টের জন্য হুম হুম, রৌনক কোনো কি আফরিন, হ্যাঁ আফরিন, হ্যাঁ বলুন। কোনো কি সিক্রেট গ্রুপ করা হয়েছে? আপনাদের গ্রুপগুলো এখনো বোধহয় করেনি, আমাদের এই গ্রুপগুলো ব্যাচটার অ্যাডমিনরা জন্য শেয়ার কি করবে। কোনো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হোয়াটসঅ্যাপ, হয়েছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ করা হয়েছে কিনা এটা আসলে অ্যাডমিনরা করে আপনাদের সাথে শেয়ার করবে। আপনাদের বোধহয় ইনফরমেশন গুলো কম্পাইলেশন বোধহয় শেষ হয়নি এখনো। হ্যাঁ, ওই যে ইনফরমেশন গুলো আলাদা করে আবার হচ্ছে কুরিয়ারের জন্য আপনাদের নাম দিতে হবে, তো কারণ আপনাদের জন্য তো একটা গিফটও আছে। তো ওটাও যাবে, ওরা বোধহয় কম্পাইলেশনটা শেষ করেনি, করেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটো আসবে আফরিন, ঠিক আছে? ওকে ঠিক স্যার, আছে, কোনো কারণে যদি ক্লাস অ্যাটেন্ড না করতে পারি সেক্ষেত্রে কি আপনাকে ইনফর্ম ভিডিওটা করব দেখতে পারবেন। নাকি অ্যাডমিন তাকে ইনফর্ম করব? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আর সরাসরি আমাকে ইনফর্ম করতে পারবেন। হুম,
আমাকে ইনফর্ম করেন, স্যার আমার সমস্যা নেই। একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই মামুন ম্যাম বলুন। সেটা হচ্ছে ওই যে এভরিডে স্কিল বাড়ানোর জন্য কি রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে কি পড়বো আর কি, এরকম একটা স্টেপ কিছু বাই স্টেপ, স্টেপ বাই ইনফরমেশন। স্টেপ। আজকের সেশনটা শেষ হোক আপু, আচ্ছা নেক্সট স্টেপ গুলোতে শেষ করে আমি ছোট ছোট বাট স্পিকিং এর ক্লাসগুলোতে প্রথম যে 6টা ক্লাস আমি আপনাদের খুব বেশি টাস্ক দিব না, কারণ আপনাদেরকে অ্যাক্লিমেটাইজ করতে হয় আর কি, মানে সাইকোলজিক্যালি অ্যাক্লিমেটাইজ করে লিসনিং থেকে আমি আপনাদের আসলে প্র্যাকটিসটা বাড়িয়ে দেবো মাহমুদ আপু, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে নিজের সেলফ নিজের যে সেলফ স্কিল স্কিল ডেভেলপ। গুলো আর কি, হ্যাঁ, ডেভেলপ করার জন্য হ্যাঁ কি কি আমি মানে পড়বো, প্রতিদিন। কি হ্যাঁ শুনবো, হ্যাঁ কি হ্যাঁ। রিডিং করব, এটা সব নিয়ে আমি জি আপনাদের দিব। জি। কিন্তু এই যে ওকে। স্পিকিং এর সেকেন্ড হাফ থেকে আর কি, মানে আস্তে আস্তে শুরু করব। এর পেছনে কারণ আছে, কারণ আপনাদের যেভাবে শুরু করলে আপনাদের মানে লং টার্মে ইফেক্টিভ হবে, এটাই আমি আসলে শুরু করব। হুম, ঠিক আছে, ওকে। ওকে জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম শেষ একদম, যদিও আমি একটু বেশি টাইম নিয়ে ফেলছি, সরি ফর দ্যাট। আপনারা আর সামান্য একটুখানি আপনারা যদি থাকেন, আমাদের শেষ হয়ে যাচ্ছে এবার। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? আমরা গ্রামারটা তাহলে বুঝে নিলাম, এবার আমরা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এসে আমরা শেষ করছি। প্রোনাউন্সিয়েশনে আমাদের অ্যাকচুয়ালি দুইটা জিনিস এক্সামিনার দেখবে 7 পাওয়ার জন্য, খেয়াল রাখেন। 7 to 7.5 এর জন্য এক্সামিনার দেখবে আপনি এই দুইটা জিনিস ফুলফিল করেছেন কিনা। এক, আপনার স্পিকিং এর ভেতরে কিছু প্রোনাউন্সিয়েশন ফিচার শো করতে হবে। দুই, আপনার যদি কোনো L1 অ্যাকসেন্ট থাকে সেটা যেন আপনার স্পিচে ইম্প্যাক্ট না ফেলে। প্রোনাউন্সিয়েশন ফিচার হচ্ছে ডান পাশের এই ফিচারগুলোকে প্রোনাউন্সিয়েশন ফিচার বলে। এগুলোর উপরে দক্ষতা অর্জনের জন্য স্টুডেন্টদেরকে 1.5 মাস থেকে শুরু করে 6 মাস, আবার কোনো কোনো ক্ষেত্রে 1 বছরের কোর্স তাদেরকে প্র্যাকটিস করতে হয়, যেন তারা এই প্রত্যেকটার অংশে একদম পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারে। আপনারা একটু আনমিউট করে আমাকে বলেন, কার কার 1 বছর সময় আছে প্রোনাউন্সিয়েশন ফিচার বা ফনেটিক্স এর উপরে পুরোপুরি দক্ষ হওয়ার জন্য? 1 বছর সময় আছে কার কার, এবং ইচ্ছা আছে কার কার? দেখি, কারোর সময় নাই, রাইট? কারোর সময় নাই। আচ্ছা, ও আপনার আনমিউট করতে পারছেন না, কার কার সময় আছে দেখি, কার কার ইচ্ছা আছে এই সবগুলোর উপর দক্ষ হবো, 1 বছর সময় লাগবে? সময় নাই, রাইট? আচ্ছা ঠিক আছে, দরকারও নেই। আপনাদের অ্যাকচুয়ালি দরকার যেটা, ওই যে 11 থেকে 14 মিনিটের এই সময়টা, ওই সময়টুকুর ভিতরে কিছু প্রোনাউন্সিয়েশন ফিচারকে শো করার, এগুলো সবগুলোর উপরে 100% দক্ষ হওয়ার আপনাদের দরকার নাই। আমি এখান থেকে কিছু কিছু ফিচারের উপর আপনাদেরকে ইনডিরেক্টলি প্র্যাকটিস করাবো, এবং নেটে একটু প্রবলেম হয়েছিল, নেটে একটু প্রবলেম হচ্ছিল, আমরা এই যে আবার ব্যাক করছি। জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। এই তো আমরা শেষ পর্যায়ে আছি। তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, দেখি একটু আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে কনফার্ম করেন সবাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি স্যার, জি এবং স্যার। দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে একটুখানি আর আমাদের বাকি আছে। তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে স্কোরিং ক্রাইটেরিয়ার ব্যাপারে, রাইট? তো এখানে যেই টার্গেট গুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন ফিচার্স। এর মধ্যে থেকে কয়েকটাকে আমি হচ্ছে আপনাদের স্পিকিং এ কাভার করব, যেন 11 থেকে 14 মিনিট আমরা যে সময় পাচ্ছি, ওই সময়টুকুর ভিতরে এটা আমরা যেন শো করতে পারি। এইটুকু হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা টার্গেট করব ক্ল্যারিটি, আমাদের উচ্চারণ যেন ঠিকঠাক মতো হয়, ইন্টোনেশন এবং স্ট্রেস। ইন্টোনেশনকে আমরা টার্গেট করব। ইন্টোনেশন হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে যে কণ্ঠে আবেগ প্রকাশ করা আর কি, রাইট? আপনার কণ্ঠ আবেগ অনুযায়ী ওঠানামা করা, এটাকে আমরা হচ্ছে প্র্যাকটিস করাবো। স্ট্রেস জিনিসটা, এইটা একটু টাফ হবে, এটা এই মুহূর্তে শেখা যাবে না, এটা আমরা বাদ দেবো, এটা আমরা শিখবো না। রিদম, আমরা যেন খুব বেশি জোরে কথা না বলি এবং খুব স্লোলি কথা না বলি, আমরা যেন ন্যাচারাল, আমরা যেভাবে কথা বলবো এটা শুনে যেন মনে হয় আমি ন্যাচারাল কথা বলছি। এটার উপরেও আমরা প্র্যাকটিস করে করে দক্ষতা নিব, যে আমাদের কথায়। বাট আপনার কেউ যদি এরকম হয় যে আপনি ন্যাচারালি দ্রুত কথা বলেন, তাহলে ঠিক আছে, ওইভাবে কথা বলেন। কেউ যদি থাকেন যে ন্যাচারালি স্লোলি কথা বলেন, সেটা দিয়ে ঠিক থাকেন। হোয়াট এভার ইউ ডু, বি ন্যাচারাল, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এবং এরপরে ভাওয়েল সাউন্ড আছে,
কনসোনেন্ট সাউন্ড আছে, এগুলোর উপর আমাদের জোর দেওয়ার দরকার নেই। আমরা মূলত টার্গেট করব 11 থেকে 14 মিনিটের এই সময়টাতে আমাদের উচ্চারণ যেন ক্ল্যারিটি থাকে, ইন্টোনেশন যেন থাকে, রিদম যেন আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের সাউন্ড প্রনাউন্সিয়েশন আসলে টার্গেট হয়ে গেল। আর এর বাইরে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের L1 অ্যাকসেন্ট যেন আমাদের স্পিচকে ইনফ্লুয়েন্স না করে। এটার মানেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আজকের সেশনের লাস্ট আইডিয়া হিসেবে। আপনারা আমাকে একটু বলুন তো দেখি, আপনাদের কার কার আঞ্চলিকতার প্রভাব আপনাদের স্পিকিং এর উপর আছে বলে আপনার ভয়? যেমন ধরেন আমরা যারা ধরুন ময়মনসিংহ অঞ্চলে আছি, আমরা ব কে ভ বলি বা ভ কে ব বলি, এটা একটা ইস্যু। আমরা যারা আছি উম এরকম বিভিন্ন অঞ্চলে, আপনাদের এর মধ্যে কেউ কি আছেন চাঁদপুর অঞ্চলের উচ্চারণ বা ফেনী অঞ্চল, আমি ফেনীতে ছিলাম, ফেনীর কেউ আছেন এখানে? ফেনীর কেউ নাই? ময়মনসিংহ এর কেউ আছেন, বৃহত্তর ময়মনসিংহ? নেটওয়ার্ক মনে প্রবলেম করছে বলছে, এটা আনমিউট হচ্ছে না কেন, Strong দেখি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, একটু অদ্ভুত ঘটনা ঘটতেছে, মানে কোনো নেটই পাচ্ছে না আমার এখানে, মানে নেট বারবার লুজ করতেছে। এখন কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার। হম, খুবই অদ্ভুত ব্যাপার, মানে ফোনের নেটও মিস করতেছে কেন আমাদের এখানে, বুঝলাম না। আচ্ছা, আমরা দ্রুত শেষ করি, শেষ করার আগে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে উম আপনারা কে কোন এলাকা থেকে আসছেন বলেন তো, আপনাদের আহ, শব্দের উচ্চারণ। ময়মনসিংহ অঞ্চলের কেউ আছেন এখানে? ময়মনসিংহ, আমার অঞ্চল ময়মনসিংহ এর কেউ নাই? ময়মনসিংহ নাই, বৃহত্তর ময়মনসিংহ? সিলেটের কেউ? বৃহত্তম টাঙ্গাইলে আছে স্যার। টাঙ্গাইলের? ওকে, স্যার, স্যার দাদুর বাড়ি ময়মনসিংহ স্যার। আচ্ছা, এর কেউ আছেন নোয়াখালী, তারপরে বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গাগুলো হচ্ছে উচ্চারণের উপর প্রভাব পড়ে আর কি। রংপুর স্যার। রংপুরে কিছুটা, স্যার গোলা। বলা আমার এক রংপুর, আচ্ছা রংপুরে কি রকে অ উচ্চারণ করে? অংপুর, রাইট? অঙ্ক জি স্যার, রকে অ আর অকে র, মানে হ্যাঁ। রসুন মানে হচ্ছে অসুন, আর রংপুর মিন্স হচ্ছে অম্পুর। রোনা, আচ্ছা আমার এক টিচার ছিল রংপুরের, বুঝেছেন তো, আমাদের একটা ছিল সৈয়দ মুস্তাফা আলীর একটা গল্প ছিল রসগোল্লা, আপনারা পড়েছেন কিনা জানি না। সো রসগোল্লা গল্পটা যখন সে পড়াতো, আমার আমার ওই রংপুরের টিচার, সে পড়তো হচ্ছে এইভাবে: রসগোল্লা একটি রম্য রচনা। তো তুই উচ্চারণ করতে পারিস না, তোর এই লাইনটা পড়তে হবে কেন? সে উচ্চারণ করতো অসগোল্লা একটি অম্য রচনা। তো এই স্যার যদি হচ্ছে ধরেন ইংরেজিতে প্রনাউন্সিয়েশন করতে যেত, অবশ্যই তার এই যে L1 অ্যাকসেন্ট, L1 মানে ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যাকসেন্ট, রংপুরের আঞ্চলিকতা, ময়মনসিংহের আঞ্চলিকতার প্রভাবটা, উচ্চারণের প্রভাবটা, এটা তার অবশ্যই ইংরেজি উচ্চারণের উপর পড়তো। সে হচ্ছে ধরুন রাউন্ড কে আউন্ড বলতো, তাতে তো তার স্কোর কমে যেত। আপনাদের কারো যদি এরকম কোনো ভয় থাকে যে আপনাদের উচ্চারণের উপর L1 প্র্যাকটিস প্রভাব পড়বে, আপনাদের একটা স্পেশাল প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আপনাদের 3 নম্বর ক্লাস থেকে করাবো স্পিকিং এর। আর এছাড়াও প্রতি শুক্রবার আমি আপনাদেরকে এটা করাবো, এটা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস, উচ্চারণের জড়তা দূর করার জন্য। এটা একটা চমৎকার প্র্যাকটিস, এটা করলে আপনাদের উচ্চারণের জড়তা চলে যাবে। এটা একটা এরকম স্যার কোন জলে, শুক্রবার থেকে স্যার? আপনারা নেক্সট শুক্রবার আপনারা অ্যালাউড না, আপনারা তার পরের শুক্রবারে অ্যালাউড। আপনাদের 3টা ক্লাস অ্যাটলিস্ট করতে হবে, তারপরে আপনারা হচ্ছে শুক্রবারের সেশনটাতে জয়েন করতে পারবেন, নাহলে বুঝবেন না আর কি। তো এই শুক্রবারের পরের শুক্রবার থেকে আপনারা অ্যালাউড হবেন, তো ওইখানে আপনারা দেখবেন যে টাং টুইস্টারের প্র্যাকটিস আমরা করছি। সো আপনারা টাং টুইস্টারটা জানেন, ওই যে জলে চুন তাজা তেলে চুল তাজা, আপনারা একদমই বলতে পারেন সবাই, জলে চুন তাজা তেলে চুল তাজা, এটা একটা টাং টুইস্টার, বাংলা টাং টুইস্টার। ইংরেজিতে আছে বেটি বাটার বটসাম বাটার, বেটি বাটার বটসাম বাটার, বাট দ্য বাটার বেটি বাটার বাট ওয়াজ বিটার। তারপর আছে কি জানি, টম টিটে, অনেকগুলো আছে আর কি। টাইনি টম। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, এগুলো হচ্ছে টাং টুইস্টার্স। হ্যাঁ, মহিনের প্রশ্ন আছে। মহিন, আপনার প্রশ্ন এবং ঘোড়াগুলো বলুন। স্যার আমাদের তো লাইভ ক্লাস হবে হচ্ছে 30টা, তাই না স্যার?
লাইভ ক্লাস আপনাদের 30টা, লাইভ ক্লাস আপনাদের আরো বেশি হবে। 30টা হচ্ছে আপনাদের কোর ক্লাস, যেগুলো আমি নিব আর কি, হ্যাঁ, মূল কোর্সের ক্লাস। এই যে একটু দেখাই মহিনের প্রশ্নটার ব্যাখ্যাটা একটু দেই, সবাই একটু একটা সেকেন্ড সময় দেন আমাকে। এইটা হচ্ছে আপনাদের কোর ক্লাস, এগুলো 30টা লাইভ। এর বাইরেও আপনাদের এক্সামিনেশন বা ফোকাস প্লাস ক্লাস বলে আরো ক্লাস আছে, যেগুলো আরো হবে 3 মাস জুড়ে, সেগুলোও লাইভ ক্লাস মহিন, ঠিক আছে? কিন্তু সবগুলোরই জি ভিডিও স্যার। থাকবে, সবগুলো আপনি ভিডিও ব্যাকআপও পাবেন। মূল উদ্দেশ্য মহিন একটাই, আপনার আর আমার, সেটা হচ্ছে কি আপনার ভালো স্কোর এবং বিদেশ যাত্রা। মহিনের কি উদ্দেশ্য ঠিক আছে? জি স্যার। তাহলে আমার উদ্দেশ্য ঠিক আছে। ওকে, ঠিক আছে মহিন, দেখা হবে ভাই। আর স্যার স্যার আমাদের এই কোর্সটা স্যার চলবে হচ্ছে 3 মাস ধরে, তাই না স্যার? এটা হচ্ছে 2 মাসে আপনাদের কোর ক্লাসটা শেষ হবে, তারপর আপনাদেরকে আমি বলবো রেজিস্ট্রেশন করতে। আমার সাজেশন থাকবে আরেক মাস হাতে নিয়ে রেজিস্ট্রেশন করার, কিন্তু কারো যদি তাড়া থাকে সে হয়তো 15 দিন পরে পরীক্ষা দিয়ে দিতে পারবে, সেক্ষেত্রে তাকে আমি আলাদাভাবে প্রিপারেশন নিয়ে দেবো আর কি। সো এটা মূল কোর্সটা হচ্ছে আড়াই, মানে 2 মাস 1 সপ্তাহ, আর বাকি সময়টা পরীক্ষা দিতে যে কয়দিন সময় লাগে মহিন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সমীরনের প্রশ্ন আছে, সমীরন বলুন স্যার। আর কোর ক্লাস 30টা কি একটানা আপনার পড়িয়ে ফেলবেন না? সমীরন বুঝি নেই ভাই, আবার আবার একটু। স্যার কোর ক্লাস তো 30টা কি জি জি, স্যার টানা আপনি একটানা করিয়ে ফেলবেন আগে? আমি হচ্ছে সপ্তাহে 3 দিন করে করাবো, আর এর মিডল থেকেই আপনাদের ওই যে শুক্রবারের প্র্যাকটিস ক্লাস, তারপর হচ্ছে মানে ফোকাস ক্লাস আপনাদের এক্সেস থাকবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কখন থেকে ফোকাস প্লাস ক্লাস আপনাদের জয়েন করা উচিত, মানে মিডল থেকে রিডিং এর ক্লাস থেকে তখন থেকে ফোকাস ক্লাসে জয়েন করা উচিত হবে আপনাদের। বাট ক্লাসগুলো সবগুলোতে আপনাদের এক্সেস এই সময় থেকে থাকবে, নেক্সট উইক থেকে আপনাদের এক্সেস গুলো থাকবে আর কি। হুম, মানে কেউ যদি চান আর কি, সমীরণ এরকম হচ্ছে যে আপনি মনে করছেন যে আপনি একটু লোড বেশি নিতে পারছেন এ মাসে, তো এই মাসে একটু ফ্রি আছেন, তো কেন না আপনি একটু এক্সট্রা ক্লাস করেন, ক্লাস করলেন, হয়তো নেক্সট মান্থে আপনি অত সময় পাবেন না। আচ্ছা, রনক বোধহয় এটা জানতে চাইলো, তো এটা হচ্ছে জবাব আর কি। তো আপনাদের জন্য ক্লাসের এক্সেস গুলো ওপেন থাকবে 3 মাস জুড়ে। আপনারা মূল কোর ক্লাসের পাশাপাশি এক্সট্রা ক্লাস যতগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফুল মানে ফাইনাল এক্সাম আগ পর্যন্ত আপনার স্কোর তোলার জন্য যা দরকার, এরপরেও আপনি যদি চান যে স্যার আমার স্কোর তোলা একটু দরকার, আমি আরো কিছু এক্সট্রা কিছু চাচ্ছি, মনে রাখবেন যে আমরা প্রফেশনাল, কিন্তু আমরা কমার্শিয়াল না আর কি। মানে সব ক্ষেত্রে যে আপনাদের সামান্য একটুখানির জন্য আপনাদের টাকা লাগবে এই ভয়টা পাবেন না। স্কোরের জন্য আপনারা প্রিপারেশন নেবেন, স্কোরকে টার্গেট করে যেভাবে আপনাদেরকে হেল্প করা লাগে আমি সেটাই করার চেষ্টা করবো আমরা আসলে। হুম, সো এটা ছিল আমাদের মূল প্ল্যানটা। তো প্রোনাউন্সিয়েশনের 4টা ফিচার্স, আমরা এটার উপর প্রিপারেশন নেব। আমরা গ্রামারের উপরে প্রিপারেশন নেব, গ্রামারের ইন্ডিকেটর গুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি। গ্রামারের প্রিপারেশন, আমরা লেক্সিক্যাল রিসোর্সের উপরে প্রিপারেশন নেব, এবং আমরা প্রিপারেশন নেব হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের উপরে। মূল আপনাদের এই মোটামুটি 6টা ক্লাস আর কি, 6টা ক্লাসে আপনাদের স্পিকিং এর মূল এই জিনিসগুলোর উপর আমি আপনাদের ট্রেনিং দেব। 7 নম্বর ক্লাসটাতে আমি আপনাদের একটা ফাইনাল শিট প্রেজেন্টেশন তৈরি করতে হেল্প করব, যে এখানে আপনারা পুরো কোর্সে যা যা শিখেছেন সেটার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করে আপনাদের কাছে রেখে দেবেন, আমাকেও সাবমিট করবেন এবং রেখেও দেবেন। কারণ তারপর থেকে বাকি ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসেই ওই প্রেজেন্টেশনটা আপনারা ইউজ করবেন এবং প্র্যাকটিস করবেন শেষ ক্লাস পর্যন্ত। তো যখন শেষ ক্লাস হচ্ছে ততদিন আপনাদের জন্য প্রত্যেকটার উপরে স্কোরিং ক্রাইটেরিয়ার উপরে ক্লিয়ার একটা আইডিয়া আপনাদের থাকে। এভাবে আমরা মোটামুটি প্রিপারেশনটা শেষ করতে পারবো। আপনাদের যদি আর নেক্সট ক্লাস আপনাদের আগামী বুধবারে ক্লাস নাম্বার 1, স্পিকিং ক্লাস 1। বাট এর আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমাকে এর মধ্যে আপনারা মেল করতে পারেন, অথবা নেক্সট ক্লাস আপনারা জয়েন করে লাইভে আমাকে প্রশ্নগুলো করতে পারবেন। আমি চ্যাট বক্সে একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। স্যার তো আমার একটা কথা ছিল স্যার। জি জি আপু বলুন, রোনা আচ্ছা, আপু বলুন। আমার কথা হচ্ছে আমার অনেক হাই স্কোর লাগবে স্যার স্পিকিং এ, অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। তো সেক্ষেত্রে মানে আপনি যেটা বলছেন যে এক্সট্রা কেয়ার বা এই সেই, এটা আসলে কিভাবে আমরা করব, কখন কিভাবে আমরা? আপনি পাবেন, হ্যাঁ। তো জি স্যার। রোনাপু, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো ক্লাসটা শুরু করলাম আজকে, তো আপনি স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো দেখলেন যে স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো কিভাবে আছে। আপনাকে আমি অনুরোধ করব স্পিকিং এর কয়েকটা ক্লাস করার জন্য, যেমন ধরুন আমাদের স্পিকিং এর
প্রথম 3টা ক্লাস আর কি আপনি শেষ করবেন। 3টা ক্লাসের পরেই আপনাদের যাদের যাদের হাই স্কোর লাগবে তাদের সাথে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে একটু একটু বসবো। তো ওই সময় আপনারা আমার ওকে সাথে স্যার। একটু শেয়ার করবেন যে আপনাদের কত স্কোর লাগবে এবং কেন লাগবে, ওই অনুযায়ী আমি আপনাদের কিছু গাইডলাইন দেওয়া শুরু করব। এবং তারপরের 3টা ক্লাসের পরে আপনারা আমাকে আবার রিপোর্ট জমা দেবেন যে হ্যাঁ এই 3টা ক্লাসে আপনি বাকিদের মতোই পারছেন নাকি আপনার আর একটু এক্সট্রা আপনি পারতেছেন আসলে। যদি দেখা যায় যে আপনার অন্যদের চাইতে আপনি ভালো এগিয়ে যাচ্ছেন, তখন আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে আপনার জন্য তাহলে মানে 8 বা 7.5 এটা আপনার জন্য পসিবল হবে। বাট যদি দেখি যে আপনারা আসলে অন্যদের মতোই একই তালে আগাচ্ছেন, তখন আমি বলবো যে 7 কি তখন টার্গেট করতে বলবো। এইভাবে আমরা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আগাবো আসলে। ঠিক আছে, তো এই জায়গায় আমার আজকের সেশনটা শেষ করতে হচ্ছে। আমি একটু সবাইকে কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের আসলে টাইমটা শেষ হয়ে গেছে, নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। তো আপনারা ইমেল অ্যাড্রেসটা একটু রাখুন এবং আগামী বুধবার সবাই টাইমলি একটু আমার সাথে জয়েন করুন। সি এভরিওয়ান, ব্যাচে আপনাদের সবার সাথেই দেখা হচ্ছে, দেখা হবে সবার সাথে।